প্রতিটি বিচার সভায় দুপক্ষ থাকে, বাদী এবং বিবাদী। মজুমদার ম্যানশনে বিচার বসেছে। অয়নকে থাপ্পড়ের বিচার সভা। বিবাদী প্রাপ্তি আর বাদী হল নীলা। অয়নকে থাপ্পড় দেওয়া দৃশ্যের সে একমাত্র প্রত্যক্ষ সাক্ষী। একমাত্র বলা ভুল, আরও সাক্ষী আছে, যেমন আদিল, অয়ন নিজে, কারণ সে মার খেয়েছে, নির্ঝর দুলাভাইয়ের আরেক খালাতো ভাই সিরাজ, মামাতো ভাই আহনাফ। তবে তারা এই ব্যাপারে কাউকে কিছু বলেনি। তবে নীলা সত্যের দেবী, সে এত বড় ঘটনা পেটে কি করে রাখে? সুন্দর বিচার দেওয়া হয়েছে মজুমদার বাড়ির কর্তা জামশেদ মজুমদারকে। জামশেদ মজুমদার শান্ত দৃষ্টিতে মেয়ের দিকে চাইলেন। তার চাহনি নিষ্পন্দ, নিস্পৃহ এবং শীতল। বিবাদী প্রাপ্তি গর্হিত অপরাধ করেছে। সে কুটুমকে থাপ্পড় মেরেছে। শিলার বিয়ের 4 ঘণ্টাও হয়নি সে তার দেবরকে থাপ্পড় পেরেছে। অবশ্যই এটা একটা মহা অপরাধ। তবে জামশেদ সাহেব নিরপেক্ষ বিচারক বলে তিনি ঠান্ডা স্বরে মেয়েকে শুধালেন, তুমি কেন মেরেছ অরণকে? প্রাপ্তি বাবার দিকে তাকালো। এই একটা সপ্তাহ এই ব্যক্তি এই প্রথম তাকে প্রশ্ন করল। এর পূর্বে তাদের কেবল চোখাচোখি হয়েছে, কথা হয়নি। প্রাপ্তি বাবার চোখে স্নেহ খোঁজার বোকামি করল না। এখানে বাবা তাকে মোটেই বাঁচাবেন না, বরং ভাগ্নির দেবরকে থাপ্পড় মারার অপরাধে তাকে কোনো একটা শাস্তি দিতেই পারেন। প্রাপ্তি খুব সহজ গলায় বলল, ছেলেটা আমার সাথে বেয়াদবি করেছে। অসম্ভব। প্রায় সাথে সাথেই বলে উঠল নীলা। নীলা বাদীই শুধু নয়, চট করে সে বাদী পক্ষের উকিলও হয়ে গেল। বলল, অয়ন ভাইয়ের মতো নিরীহ প্রাণী এমন কাজ করতেই পারে না। সে খুব ভদ্র ছেলে, কি মিষ্টি তার ব্যবহার। মামা, তুমি ওকে প্রশ্ন করো ও এমন কাজ কেন করেছে। নেহাত অয়ন ভাই ভালো মানুষ, তাই কাউকে কিছু বলেনি, নয়তো ওই বাড়ির বড়রা জানলে কি হতো। জামশেদ সাহেব মেয়ের দিকে চাইলেন। মুনিরা মেয়ের বাহু ধরে আছে, খুব শক্ত করে ধরে আছে সে। পাপিয়া এবং পায়েলও উপস্থিত। তারা অনুমান করতে পারছে বোন এমন একটা কাজ কেন করেছে, কিন্তু তারা মুখ খুলছে না, কারণ প্রাপ্তির বারণ আছে। প্রাপ্তি এখানে খুব সহজেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে, বলতেই পারে, নীলা আপু, তোমার মিষ্টি ছেলে আমার চরিত্র নিয়ে কথা বলেছে, কিন্তু সেই কথাটা বলাটা কতটা যথার্থ হবে? অয়নকে সে আগ থেকে চিনে, তাদের পরিচয় আছে, এই বিষয়টা বাড়িতে জানানো কি উচিত হবে? রক্ষণশীলতার মুখোশ পরা এই পরিবার কি বিষয়টাকে পোস্টমর্টেম করবে না? প্রাপ্তি সময় নিল একটু, তারপর বলল, নীলু আপু, আমি মানুষ, পশু না যে কোনো কারণ ছাড়া অয়ন ভাইকে আক্রমণ করব। সে আমাকে একটা বাজে কথা বলেছে, আমার পছন্দ হয়নি, তাই রাগ সামলাতে না পেরে মেরেছি। সেটাই তো জিজ্ঞেস করছি, কি কথা? আমি বড়দের মধ্যে সেই কথা বলতে পারবো না, আমার লজ্জা লাগে। তবে সে আমাকে একটি বাজে মন্তব্য করেছে। তোর আর লজ্জা? আমাদের ভূগোল বুঝাস না প্রাপ্তি। এই বাড়ির প্রতিটি মানুষ জানে তোর স্বভাব কেমন। আর বড়দের প্রতি এই নতুন লজ্জাটা কবে থেকে শুরু হলো তোর? আগে তো আমরা কেউ দেখিনি। আসল কথা, তুই মিথ্যে কথা বলছিস। তুই ইচ্ছে করে অয়ন ভাইকে চড় মেরেছিস। তোর উদ্দেশ্য হলো আমাদের ক্ষতি করা। ক্ষতি করা? অবাক কণ্ঠে প্রশ্ন করল প্রাপ্তি। অয়নের মতো একটা লাফাঙ্গাকে থাপ্পড় মেরে সে নীলা আপুদের ক্ষতি করেছে? নীলা প্রাপ্তির বিস্মিত মুখকে পরোয়া না করে বলল, অবাক হচ্ছিস কেন? ন্যাকা সাজছিস? আসলে কি বলতো, তুই আসার পর থেকে অখুশি ছিলি আপার বিয়ে নিয়ে। তোর চোখ মুখেই সেই বিরক্তি স্পষ্ট বোঝা যাচ্ছিল। কি ভেবেছিস বুঝি না। প্রথম থেকেই তুই অনীহা প্রকাশ করেছিস সেই বিয়েতে। তোর চোখে মুখে আমি বিরক্তি দেখেছি। তককে তককে ছিলি কি করে আমার বোনের বিয়ে পণ্ড করবি, কারণ তোর তো সহ্য হচ্ছে না আমার আপার এত ভালো জায়গায় বিয়ে হচ্ছে। পায়েল আপার তো হয়নি, তাই কোনো কিছু না পেয়ে এখন এই কাণ্ড ঘটালি। অয়ন ভাই নেহাত ভালো মানুষ বলে কোনো ইস্যু করেনি। নীলার অহেতুক অভিযোগগুলো আর নিতে পারল না প্রাপ্তি। রাগে তার গা জ্বলছে। এবার ধৈর্যচ্যুত হলো তার। চিৎকার করে উঠল নিজের নিয়ন্ত্রণ হারিয়ে। ইস্যু করেনি কারণ দোষটা ওর, সে আমার চরিত্র নিয়ে কথা বলেছে। নোংরা মন্তব্য। বিশ্বাস না হলে তোমার পেয়ারে অয়ন ভাইকে জিজ্ঞেস কর, ইস্যু করলে তো ধরা পড়ে যাবে। কথাটা শেষ হবার পূর্বেই একটা হুঙ্কার শোনা গেল, বেয়াদবি করো না প্রাপ্তি। মুনিরা কেঁপে উঠলেন, হাত চেপে ধরলেন প্রাপ্তির। প্রাপ্তি চকিত দৃষ্টিতে তাকালো বাবার দিকে। জামশেদ সাহেবের মুখটা কঠিন হয়ে আছে। এদিকে সভায় উপস্থিত সবার মধ্যেই নীরবতা বিরাজ করল। মেজ ফুপু যিনি কাঁদছিলেন তিনি এখন চুপ হয়ে গেলেন। দাদির মুখ জমে গেল। প্রাপ্তি বাবার দিকে তাকিয়ে আছে। জামশেদ সাহেব হুঙ্কার দিয়ে বললেন, প্রথমত তুমি ভুল করেছ। যদি ছেলেটা তোমার সাথে বেয়াদবি করে তবে আমাদের জানাওনি কেন? বিয়ের সময় কত কিছু মাথায় রাখতে হয় জানো না? নিজের দোষ না থাকলেও মাথা নত করতে হয়।
দ্বিতীয়ত, তুমি ভুল করে এখানে গলা চড়াচ্ছ। আমি আমার মেয়েদের গলা চড়ানো শিখিয়েছি। পড়াশোনা করার নেশায় আদব কায়দা ভুলে গেছো তুমি। ক্ষমা চাও সবার কাছে। আমি ক্ষমা চাইব না, আমার ভুল নেই। প্রাপ্তি বাবার চোখে চোখ রেখে দৃঢ়স্বরে কথাটা বলল, আর কণ্ঠ কাঁপল না। সবার চোয়াল ঝুলল। প্রাপ্তি বাবার মুখের উপর কথা বলছে। তাদের মধ্যের মৌন সংঘর্ষ এবার ভাষার রূপ নিয়েছে। জামশেদ সাহেব মেয়ের আচরণ সহ্য করতে পারলেন না। স্ত্রীকে ভারী স্বরে বললেন, তোমার মেয়েকে সামলাও মুনিরা, শাসন না পেয়ে তারা অবাধ্য হচ্ছে। মুনিরা প্রাপ্তির হাত ঝাঁকিয়ে বলল, ক্ষমা চেয়ে নে, আমি দোষ করিনি মা। জামশেদ সাহেবের কপাল কুঁচকে ছিল, আরও একটু ঘন হলো ভাঁজ। কঠিন স্বরে বলল, তুমি যদি এখন ক্ষমা না চাও তাহলে তোমার পড়াশোনার এখানে ইতি। কোথাও যাওয়া হবে না তোমার, এখানে থাকবে। একটা ভালো ছেলে আমার হাতে আছে, এই মাসেই তোমার বিয়ে হবে। প্রাপ্তি বাবার দিকে আহত চোখে তাকালো। বাবা তার দুর্বল জায়গায় আঘাত হানল। তিনি জানেন প্রাপ্তির দুর্বলতা তার স্বপ্ন। তিনি তার স্বপ্নের গলা টিপে ধরেছেন। প্রাপ্তির চোখ জ্বালা করছে, চিনচিনে ব্যথা হচ্ছে ভেতরে। শটান মেরুদণ্ড এবার ঝুঁকল। স্বপ্ন বাঁচাতে তার আত্মসম্মানকে হাঁটু ভাঙতে হলো। খুব শক্ত গলায় বলল, আমাকে ক্ষমা করে দিন। আবেগহীন নির্বিকার ক্ষমা চেয়েই সে নিজের ঘরে চলে গেল। ব্যাগটা বের করে বইখানা গোছালো। মোবাইলের অ্যাপ থেকে একটা টিকিট কিনল। সে চলে যাবে কালকে সকালেই। এক মুহূর্ত থাকবে না এই বাসায়। মমকে ফোন করে জানালো, মম, আমি কালকে বিকালের মধ্যেই আসতেছি, মামিকে জানাস। মুনিরা ঘরে এসে দেখলেন মেয়ে তার জিনিস গুছাচ্ছে। মুনিরা তার হাত চেপে ধরে বললেন, জিনিসপত্র গুছাচ্ছিস কেন? আমি কালকে চলে যাব। কালকে চলে যাবি কেন? তোর ক্লাস তো শুরু হতে আরও 2 দিন আছে। হ্যাঁ, রবিবার খুলবে, কিন্তু আমি কালকেই চলে যাব। মুনিরা মেয়েকে পেছন থেকে জড়িয়ে বললেন, রাগ করিস না মা, তুই তো তোর বাপকে চিনিসই। হ্যাঁ চিনি, এজন্যই ভয় হচ্ছে। এই সপ্তাহে অনেক নটাঙ্কি হয়েছে। আমি আর কোনো নটাঙ্কি সহ্য করতে পারবো না। আমার ধৈর্য কুলাচ্ছে না। আমি এখন যেতে চাই। এমন করিস না মা, আমার কাছে থাক। ঠিকমতো তোর সাথে কথাই তো হলো না আমার। কত মাস পর তোকে দেখছি বল, এমন করিস না। এবার থামল প্রাপ্তি। তার শূন্য চোখে এই প্রথম ব্যথা দেখতে পেলেন মুনিরা। প্রাপ্তি মুনিরার চোখে চোখ রেখে বলল, নিজের বাড়ি পর হওয়ার আগেই পর লাগাটা খুব যন্ত্রণা দেয় মা। দম বন্ধ লাগে। আমি আর এখানে থাকতে চাই না। যেদিন এই বাড়িটা আমার হবে সেদিন না হয় থাকব। তোমার কোলে মাথা রেখে ঘুমাবো। কালকের একদম সকালের টিকিট। হিটলার নামাজ পড়ে ফেরত আসার আগেই আমি চলে যাব। আমাকে আটকিও না। শুনলে না, উনি আমাকে বিয়ে দেওয়ার জন্য এক পায়ে দাঁড়া। মুনিরা এবার আর কিছু বলার খুঁজে পেলেন না। মেয়েকে জড়িয়ে ধরে বললেন, আমাকে ক্ষমা করে দিস মা, তোর মা খুব বুঝদিল। মুনিরা কাঁদছেন। প্রাপ্তি তার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। তার চোখ ভিজে আসছে। কাঁদাটা দুর্বলতা, অথচ তার কান্না পাচ্ছে, খুব কান্না পাচ্ছে। মৃণালিনী আমগরে মনে হয় এখনও ক্ষমা করে নাই, তাই না? অয়ন দাদির প্রশ্নের উত্তর দিল না। সে চুপ করে রইল। অয়নের দাদি মহিমা বেগম হতাশ নিঃশ্বাস ছাড়লেন। বিষণ্ণ স্বরে বললেন, তোর বাপের লগে এক জামায় ঘর ছাড়ছিল, কিন্তু মেয়েটা সুখ পাইল না। চেষ্টা করছিল ঠিকই, কিন্তু পারল না। দোষটা আমার পোলারই। মৃণালিনীরে ধুরা রাখতে পারে নাই। সহ্যেরও একটা সহ্য ক্ষমতা থাকে। তোর বাপে ওইটাও পার কইরা লাইছিল। প্রতিদিন ঝগড়া, চিল্লাচিল্লি, অশান্তি। মৃণালিনী যেদিন ঘর ছাড়ছিল ওই দিন আমি চাইলে ওরে আটকাইতে পারতাম, কিন্তু আটকাই নাই, কারণ তোর বাপের লগে থাকা অসম্ভব। মহিমা বেগম আবার দীর্ঘশ্বাস ফেললেন। 24 বছরের অয়নের স্মৃতিতে এখন বাবার চেহারা স্বর খুব ঝাপসা। তবে অয়নের মনে আছে, বাবা খুব মজার মানুষ ছিলেন, খুব মজা করতে ভালোবাসতেন। এমন এমন কথা বলতেন যে হাসি থামত না। অয়নকে প্রচণ্ড আদর করতেন তিনি। অথচ মা কেন তাকে দু চোখে সহ্য করতে পারতেন না, সেটা ছোট বয়সে বোঝার মতো ক্ষমতা ছিল না অয়নের। মা যে তাকে ঘৃণা করতেন, বিষয়টা অয়ন বুঝত। অথচ এই মাই বাবার জন্য এক কাপড়ে নিজের ঘর ছেড়েছিলেন। তাহলে এত ঘৃণা কিভাবে তৈরি হলো? ভালোবাসাগুলো কি এতটাই ঠুনকো? অয়নের স্মৃতিতে একদিনের ঘটনা খুব প্রকটভাবে। একদিন মায়ের খুব মিজাজ খারাপ হলো। সে বাবার সাথে খুব জোরে জোরে ঝগড়া করতে লাগলেন। এত জোরে জোরে কথা বলছিলেন যে অয়ন ছুটে গিয়ে দাদির ঘরে চলে গিয়েছিল। বাবা মার সেদিন খুব কথা কাটাকাটি হয়েছিল। মা শেষ পর্যন্ত এক কাপড়ে বেরিয়ে গিয়েছিলেন। মা চলে যাবার পর বাবার মধ্যে খুব একটা ভ্রুক্ষেপ দেখা গেল না। তিনি খুব স্বাভাবিকভাবেই থাকতে লাগলেন। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, অথচ মা ফিরলেন না। মা ফিরেছিলেন অবশ্য। অয়নের একবার প্রচুর জ্বর হয়েছিল। তখন মা হাসপাতালে এসেছিলেন তাকে দেখতে। মা খুব কাঁদছিলেন। সেদিনের পর থেকে বাবা মাকে একসাথে আর দেখা যায়নি।
হাসপাতাল থেকে অয়ন দাদির সাথে বাসায় গিয়েছিল, কিন্তু বাবা আর ওখানে ছিলেন না। সেদিনের পর থেকে অয়ন কখনো বাবাকে দেখেওনি। মা বাড়িতে না এলেও অয়নের সাথে যোগাযোগ রেখেছিলেন। অয়ন থাকত তার দাদির কাছে। অয়ন যখন 10 বছর, তখন একদিন মা এলেন বাসায়। অয়নকে বললেন, আজ থেকে তুমি আমার সাথে থাকবে। এ বাড়ির কোনো মানুষ আপত্তি করল না। ফলে অয়নের ইচ্ছা না থাকা সত্ত্বেও সে মায়ের সাথে নতুন বাসায় গেল। বিশাল দোতারা বাসা। অয়ন সেখানে দুটো নতুন মানুষকে দেখল, আরিফুল শিকদার এবং আবরার। অয়নকে মা বললেন, এখন থেকে এটা তোমার বাসা। কিছুদিনের মধ্যে অয়নের সব ডকুমেন্ট থেকে অয়ন চৌধুরী নামটা বদলে গেল। অয়নের নাম হলো অয়ন শিকদার। এমনকি তার স্কুলের ডকুমেন্ট, জন্ম নিবন্ধনটাও বদলে গেল। বাবার নামে ইফতেখার চৌধুরী বদলে আরিফুল শিকদার যুক্ত হল। ইফতেখার চৌধুরী যেন হাওয়ায় মিলিয়ে গেল। অয়নের মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে বাবা কোথায়, বাবা কি আদৌ বেঁচে আছেন, মা কেন বাবাকে এতটা ঘৃণা করতেন। দাদি প্রায়ই নিজের ছেলেকে দোষারোপ করেন, কিন্তু কেন সেটা কখনো জানা হয় না অয়নের। বাবা কি খুব খারাপ মানুষ ছিলেন? কতটা খারাপ মানুষ ছিলেন? বাবার কি কখনো অয়নের কথা মনে পড়েনি? আরিফুল শিকদার ভালো মানুষ, নিঃসন্দেহে তিনি ভালো মানুষ। আবরার তার নিজের ছেলে নয়, ভাইয়ের ছেলে। ভাই মারা যাবার পর থেকে তার কাছেই মানুষ, তাকেই বাবা বলে ডাকে। মাকে তিনি বিয়ে করেছেন মায়ের সব শর্ত মেনে, তাই তো কোনো অভিযোগ ছাড়াই অয়নকে নিজের পুত্র হিসাবে গ্রহণ করেছেন। কিন্তু তার সাথে সম্পর্কটা শীতল। লোকটির চোখে অয়ন বরাবর রেবেলিয়াস। তার কথা মতো অয়ন চলে না। ভালো ছেলের মানদণ্ডে অয়ন সর্বদা বিছিয়ে। নিষ্পৃহ চোখগুলোর মাঝে কখনো মমতা খুঁজে পায়নি অয়ন। তাই হয়তো কখনো আরিফুল শিকদারের ছেলে হওয়ার ইচ্ছে পোষণ করেনি সে। দুনিয়ার কাছে তারা বাবা ছেলে হলেও তাদের মধ্যে সম্পর্কটা খুব প্রফেশনাল, ফর্মাল। অয়ন দীর্ঘশ্বাস ফেলল। সে দাদির কাছে থাকতে চায়, কিন্তু চাচারা এটা পছন্দ করে না। তাদের চোখের ওই কটাক্ষভাবে দম আটকে আসে। আরিফুল শিকদারের বাড়িতেও তার দম বন্ধ লাগে। সত্যি বলতে এই পৃথিবীতে তার কোনো নিজস্ব আশ্রয় নেই, যেখানে সে দুদণ্ড শান্তির নিঃশ্বাস নিবে। বিশাল পৃথিবীতে অয়নের মনে হয় সে একা। অয়নের কারোর প্রতি অভিমান নেই, মায়ের প্রতি নেই, বাবার প্রতি নেই, আরিফুল শিকদারের প্রতিও নেই। শুধু একটি দীর্ঘশ্বাস। দাদি চোখ মুছলেন। অয়নের হাত ধরে বললেন, দাদু ভাই, তুমি কিন্তু আবার আইবা। এইটা তোমার বাড়ি। যে যাক বলুক, এই বাড়ি তোমার। অয়ন হাসল। হাসির আড়ালে লুকায়িত বেদনাটা হয়তো দাদির বৃদ্ধ চোখে ধরা পড়ল না। প্রাপ্তি একেবারে সকালেই ঘর ছাড়ল। আজ নির্ঝরের পরিবারের দাওয়াত ছিল, হয়তো অয়নও আসত, বলা যায় না। নীলা হয়তো আবদার করে বসাতো সকলের সামনে অয়নের কাছে ক্ষমা চাইতে হবে। প্রাপ্তি এই বাড়িতে থাকবে না। তাই সকাল 6টার বাসে সে রওনা হলো খুলনার পথে। খুলনায় এসে পৌঁছল সকাল 11টায়। মামাবাড়ি যেয়ে আরেকটা ধাক্কা খেল সে। মস্ত বড় একখানা তালা ঝুলসে গেটে। মমকে ফোন করল, কিন্তু সে ফোন ধরল না। মমের সাথে গত রাতেই কথা হয়েছিল প্রাপ্তির, অথচ সে তাকে কিছুই জানায়নি। দারোয়ানের কাছ থেকে জানতে পারল তারা বাড়ি নেই, বরিশাল গিয়েছে। মমকে আবারও ফোন করল, কিন্তু সে ধরল না। প্রাপ্তি এবার সত্যি সত্যি বিপদে পড়ল। এখন কোথায় যাবে তার মাথায় আসছে না। মামার বাসার কোনো বাড়তি চাবিও তার কাছে নেই। প্রাপ্তি বাধ্য হয়ে সিঁড়িতেই বসে রইল। ব্যস্ত দিনের অবসানে ধীর পায়ে সন্ধ্যা নামছে ধরণীতে। আকাশের ঈষৎ কমলাটে আলোটাও শুষে নিচ্ছে আধার। দূরের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। প্রাপ্তির প্রচুর খিদে পেয়েছে। সে সকাল থেকে না খাওয়া। মামিরা এখনও কেউ আসেনি। প্রাপ্তি এবার বাধ্য হয়ে মামিকে ফোন করল। মামি 3বারের সময় ফোন ধরে শীতল স্বরে শুধলেন, হ্যাঁ বল। আমি তো বাসার বাইরে। ওমা, সে কি? তোমার না রবিবার আসার কথা? আমরা তো পরশুর আগে আসছি না। প্রাপ্তি বিস্মিত হল, অবাক স্বরে শুধালো, আমাকে তো মম জানায়নি কিছু। আসলে আজকে আসার কথা ছিল, কিন্তু তোমার মামার শরীর ভালো নেই, তাই আমরা পরশু আসব। প্রাপ্তি বলার কিছু খুঁজে পেল না। মামি বোধহয় কিছু বুঝতে পারলেন। তিনি বললেন, তুমি এক কাজ করো, তুমি বরং হোস্টেলে চলে যাও, বন্ধুবান্ধবীদের সাথে থাকো। 2 দিনের ব্যাপারই তো। মিরাজ সিলেটে, তাই ঘরে কেউ থাকবে না। প্রাপ্তি ছোট করে বলল, জি, আসসালামু আলাইকুম বলে ফোনটা রেখে দিল সে। ঠোঁট কামড়ে কিছু সময় বসে রইল। রাইসা ফিরেনি। হোস্টেলে কোথায় থাকবে সে? বন্ধুবান্ধবী বলতে শুধু রাইসাই। ক্ষুধার কারণে মস্তিষ্ক ঝিমিয়ে আসছে। সিঁড়িঘরে কত সময় বসে থাকা যায়? প্রাপ্তি ঠিক করল সে আর বসে থাকবে না। সে এখন ভার্সিটির দিকে রওনা দিবে। একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। তার আগে কিছু খাওয়া খুব জরুরি। রাতের আকাশটা তালচে, মেঘ জমে এসেছে। একটু পরপর মেঘের বিদ্রোহ। কখন ঝুম করে বৃষ্টি নামবে তার ঠিক নেই। রাস্তায় রিকশা পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ ধরে হাঁটছে প্রাপ্তি। ভাগ্যিস একটা বান রুটি খেয়েছিল, তাই গায়ে একটু জোর পাচ্ছে। এখন 8টার আগে হোস্টেলে যেতে হবে।
অন্তত রাতে ঘুমানোর একটা জায়গা তো হবে। আজকে রাস্তাও নীরব, মানুষের আনাগোনাটাও বেশি না। কাঁধের ব্যাগটা ভালো করে ধরে কাপড়ের লাগেজ ব্যাগটা বহন করে হাঁটছে প্রাপ্তি। হঠাৎ মনে হলো তার পেছনে কে যেন হাঁটছে, পায়ের শব্দ কানে আসছে। প্রাপ্তি আর চোখে তাকাতেই দেখল ৩ জন হৃষ্টপুষ্ট পুরুষ তার পেছনে হাঁটছে। এই প্রথম প্রাপ্তির বুকে হিম ধরল। রাস্তাটা শুনশান, এখন ঘন সন্ধ্যা, বুকে হিম ধরা খুব স্বাভাবিক। অনভাবত মনে হলো সিঁড়িঘরে ঘুমালেই বোধহয় ভালো হতো। সে কি ভুল করল? প্রাপ্তি পায়ের জোর বাড়ালো, টের পেল পেছনের মানুষগুলোও জোরে হাঁটছে। সে শক্ত করে তার লাগেজ ব্যাগটা ধরে কিছু একটা ভেবে একটা দৌড় দিল, এবং পেছনের পুরুষরাও তার পেছনে দৌড় লাগালো। একটু পরেই মেইন রোডের দিকে গেলে হয়তো আশার আলো পাওয়া যাবে। প্রাপ্তি দিকবিদিক না দেখে ছুট দিল। ঠিক তখনই তার চোখের সামনে একটি উজ্জ্বল আলোর ঝলকানি দেখতে পেল। একটি মোটরসাইকেল প্রচণ্ড জোরে এসে ব্রেক কষল ঠিক তার সামনে। প্রাপ্তি তাল সামলাতে না পেরে পেছনে ছিটকে পড়ল। পেছনের ছেলেগুলোও থেমে গেল। মোটরসাইকেলে 2টো মানুষ, উভয়ই হেলমেট পরা। প্রাপ্তির বুক কাঁপছে। প্রথমে সে পেছনে তাকাতেই দেখল ছেলেগুলো উল্টো হাঁটা দিয়েছে। এর মধ্যেই পরিচিত স্বর কানে এলো, তুমি কি পাগল? আরেকটু হলে নিজের সাথে আমার টিকিটটাও কাটতে। গম্ভীর স্বরের ধমকে সম্বিত ফিরল প্রাপ্তির। খেয়াল করে দেখল সে মেন রোডের ওপর বসে আছে। তার কাঁধের ব্যাগ, লাগেজ ব্যাগের অবস্থা বেগতিক। কিছু গাড়ি থেমে গেছে, চালকরা তাকে দেখছে। প্রাপ্তি সামনে তাকাতে দেখল মোটরসাইকেলের 2 জন আর কেউ নয়, বরং অয়ন আর নুহাস। অয়নের চোখ মুখ শক্ত হয়ে আছে। প্রাপ্তি ঠোঁটের উপরের ঘাম মুছে উঠে দাঁড়ালো, ব্যাগটা হাতে নিল। পায়ে কিঞ্চিত চিনচিনে ব্যথা করছে। নুহাস তাকে শুধালো, তুমি কি ভার্সিটি যাচ্ছ? প্রাপ্তি উত্তর দিল না। অয়ন কিছু সময় প্রাপ্তিকে দেখল, তারপর বাইক থেকে নেমে এসে নুহাসকে বলল, নুহাস তুই যা, আমি ওকে নিয়ে আসছি। তারপর প্রাপ্তির উদ্দেশ্যে বলল, আমার সাথে চলো। প্রাপ্তি ক্ষিপ্র চোখে তাকালো অয়নের দিকে। তার চোখ জ্বলছে, বিতৃষ্ণায় মুখটা ভোতা হয়ে আছে। সে কঠিন স্বরে বলল, আমি আপনার সাথে কোথাও যাব না। অয়ন প্রাপ্তির রাগটা যেন বুঝতে পারল। গতকালের ঘটনা নিশ্চয়ই প্রাপ্তি ভুলেনি। তাই অয়ন খুব শান্ত স্বরে বলল, তোমাকে যেতে হবে না, তুমি নিজের মতো হাঁটবে, যেখানে ইচ্ছে যাবে। আমি শুধু ছায়ার মতো নিঃশব্দে তোমার পেছনে চলব। তোমাকে যাওয়া লাগবে না, তুমি নিজের মতো হাঁটবে, যেখানে ইচ্ছে যাবে। আমি শুধু ছায়ার মতো নিঃশব্দে তোমার পেছনে চলব। প্রাপ্তির কপালের বক্ররেখাগুলো আরও ঘন হলো। তীব্র ঘৃণা তার চোখ থেকে ছলকালো। প্রাপ্তি যুক্তিবাদী, রাশনাল মানুষ। সে কখনোই কাউকে অহেতুক কারণে দোষারোপ করে না। তার বিশ্বাস, কোনো মানুষ অন্য মানুষের জীবনে শনি হতে পারে না। নিজের দুর্ভাগ্যের জন্য মানুষ নিজেই দোষী। কিন্তু এখন মনে হচ্ছে এই অয়ন নামক মানুষটি তার জীবনের শনি। যখন থেকে এই লোকটা তার জীবনে এসেছে, তার হাড় মাংস জ্বালিয়ে খাচ্ছে, রক্ত চোষার মতো রক্ত চুষে যাচ্ছে, বেতালের মতো ঘাড়ে চেপে আছে। প্রাপ্তির লোকটাকে দেখলে প্রচণ্ড রাগ হয়, ইচ্ছে করে লোকটার মাথা দুভাগ করে ফেলতে। তার এমন নির্লজ্জ মানুষ সে জীবনে দেখেনি। গতকাল এই মুখ দিয়ে কি নোংরা কথা বলেছিল, এখন দরদ দেখাচ্ছে। অশৈলতার এই লোকের রক্তে রক্তে। প্রাপ্তি একটা দীর্ঘশ্বাস ফেলল। প্রাপ্তি তার ব্যাগ নিয়ে হন হন করে হাঁটতে লাগলো। প্রাপ্তি হাঁটছে রাস্তার ধার দিয়ে। জানের দেখা দেই খুব একটা। একটু পরপর মহেন্দ্র চলে যাচ্ছে শুধু। বেশি দূরে না ভার্সিটি। বৃষ্টি নামবে নামবে করছে, মেঘ ডাকছে, বাতাস ছেড়েছে, ঠান্ডা বাতাস। বৃষ্টি নামলে ক্যাচাল হবে। প্রাপ্তির কাছে ছাতা নেই। প্রাপ্তি কখনো বৃষ্টিতে ভেজেনি। বৃষ্টিতে ভেজা মানেই জ্বর হবে, আর জ্বর হলে তার পড়াশোনার ক্ষতি। এই বছর শুরু থেকেই একটু বৃষ্টি হচ্ছে। আষাঢ় শ্রাবণের বালাই নেই, যখন ইচ্ছে হচ্ছে তখন বৃষ্টি হচ্ছে। প্রাপ্তির পায়ে ব্যথা করছে, মুচকে গেছে হয়তো। ব্যাগটা ভারী না, তবুও কষ্ট হচ্ছে হাঁটতে। প্রাপ্তি একটু দাঁড়ালো। একটু পর খেয়াল করল অয়ন সত্যি তার পেছনেই হাঁটছিল এতক্ষণ। প্রাপ্তি পেছনে ফিরে তার দিকে তাকালো। অয়ন নির্লিপ্ত হেসে বলল, দাঁড়ালে কেন, হাঁটো। প্রাপ্তি তার দিকে কঠিন চোখে তাকিয়ে রাগী স্বরে বলল, আপনি আমার পিছু নিয়েছেন কেন? অয়ন উত্তর দিল না। সুতনু লম্বা শরীরখানা শটান করে দাঁড়িয়ে রইল, পকেটে হাত পুড়ে নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে প্রাপ্তির দিকে। তার গভীর দৃষ্টিতে দায় সারা ভাব। প্রাপ্তি কিছুক্ষণ তাকিয়ে আবার ঘুরে হাঁটতে লাগলো। অয়নও নিঃশব্দে তার পিছন পিছন হাঁটছে। ক্যাম্পাসের বাহিরে রিকশা নেই, হেঁটে হেঁটেই হলের গেট পর্যন্ত আসতে হলো। অয়নও তার পিছু পিছুই আসলো। মেয়েদের হলের দিকে কখনো আসা হয় না অয়নের, প্রয়োজন পড়ে না। এই প্রথম এদিকে এসেছে সে, কিঞ্চিত বিব্রত। কে কখন দেখে ফেলে এই চিন্তা হচ্ছে। কিন্তু শুক্রবার বলে এই রাতে মেয়েটাকে একাও ছাড়তে পারছে না। অয়ন এতটা সময় চুপ করেই ছিল, এবার মুখ খুলল। তুমি মোতালেব স্যারের বাসায় থাকতে না? আজ হলে উঠছ যে, কোনো সমস্যা? সমস্যা হলে বলতে পারো, আই ক্যান হেল্প।
অয়নের কথাটা শুনে তীক্ষ্ণ চোখে তাকালো প্রাপ্তি। চোখের দৃষ্টিতে কাউকে বধ করা গেলে সে হয়তো আজ অয়নের শেষ দিন হতো। প্রাপ্তি জড়তাহীন স্বরে জানালো, আপনার মতো মানুষের কোনো সাহায্য চাই না আমার। আপনার মতো মানুষ, কথাটার মধ্যে তীব্র ঘৃণা ফুটে উঠল। অয়নের দৃষ্টি স্থির, গাঢ়। রাতের কালচে আধারে সেই দৃষ্টিগোচর হলো না প্রাপ্তির। সে হয়তো দেখতে চায়ও না। অস্বস্তি লাগে, তীব্র অস্বস্তি। তাই তো সে সাথে সাথেই কঠিন মুখখানা ফিরিয়ে নিতে চাইল, কিন্তু অয়নের কথাই থেমে গেল। কিন্তু তোমার মতো মানুষদের যে আমার সাহায্য করতে ইচ্ছে করে? প্রাপ্তির কপাল কুঁচকে গেল। স্থির চোখে কিছু সময় চেয়ে রইল সে। রাগত স্বরে শুধালো, জুতো মেরে গরুদান করছেন? মারলে তো তুমি, আমি তো ভদ্র ছেলের মতো গাল পেতেছিলাম। অয়নের কণ্ঠে তীব্র কৌতুক। প্রাপ্তির বিতৃষ্ণা ধরে গেল। গতকাল সন্ধ্যার আর আজকে সন্ধ্যার মধ্যের পার্থক্যটুকু কতটা? 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যেই লোকটা তার ভোল পাল্টে ফেলল। এমন একটা ভাব যেন কিছুই হয়নি। সে কি ইচ্ছে করে এমনটা করছে? অথচ তার বলা প্রতিটা কথা মস্তিষ্কের নিউরনে ছেপে আছে প্রাপ্তির। সেটাকে অপমান করেছিল, তার আত্মসম্মানের প্রাচীরে আঘাত এনেছিল। প্রাপ্তি শক্ত গলায় বলল, কাউকে ঘৃণা করা অনেক কঠিন কাজ। একটা মানুষের জন্য বিতৃষ্ণা পুষে রাখতে অনেক এনার্জি লাগে। তাই আমার ঘৃণার তালিকাটা খুব ছোট। শুধু যারা আমাকে হেয় করে, হীন চোখে দেখে, তাদেরকেই আমি সেই তালিকায় রাখি। আপনি সেই তালিকায় টপ করেছেন। আমি পৃথিবীতে আপনার থেকে বেশি কাউকে ঘৃণা করতে পারবো না। আপনি শুধু আমাকে অপমান করেননি, আপনি রীতিমতো আমার ভেতরের মানুষটাকে নোংরা বলেছেন। আমার ব্রেন অনেক শার্প, আমার মেমোরি অনেক স্ট্রং, সেটা ফরম্যাট দেওয়া যায় না। তাই এই ভালো মানুষই আমাকে দেখাবেন না। আপনার মতো নিচু মানসিকতার মানুষের থেকে সাহায্য নেওয়া মানে নিজের চোখে নিজে ছোট হয়ে যাওয়া। আমি নিজের চোখে নামতে পারবো না। অয়নের চোয়াল শক্ত হলো। সে হয়তো চাইলে খুব সহজে প্রাপ্তির কথাগুলো খণ্ডন করতে পারত। বলতে পারত, তোমাকে ওই কথাগুলো না বললে তুমি কখনো আমাকে থাপ্পড় মারতে না, আর আদিল ভাই তোমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিতেন। তখন আর তোমার পড়া লাগতো না। আদিল ভাইয়ের বউ হয়ে খুন্তি নাড়তে হতো। কিন্তু অয়ন কিচ্ছু বলল না, শুধু বাড়হ চোখে তাকিয়ে রইল। প্রাপ্তির ঘৃণাতে তার কিচ্ছু যায় আসে না। প্রাপ্তি দাঁড়ালো না, সে হস্টেলের ভেতর ঢুকে গেল। অয়ন দাঁড়িয়ে রইল। যতক্ষণ প্রাপ্তির হলুদ ওড়না অন্ধকারে মিলিয়ে গেল, তখন সে পকেট থেকে ফোন বের করল। একজনকে ফোন করল। রুশনা, একটা হেল্প করতে পারবি? গণরুমের বাহিরে ছিটকিনি দেওয়া। এখনও কেউ বাসা থেকে আসেনি। প্রাপ্তি দ্বিধান্বিত। সে কি ভেতরে যাবে? সে এখানে থাকে না, তার সিট নেই। একটাও যদি মেয়ে থাকতো তাহলে উপকার হতো। সে রাইসার বিছানাও চেনে না। কি করবে বুঝতে পারল না। এর মধ্যেই একটা মেয়েলি সরকানে এলো। দাঁড়িয়ে আছো কেন ভূতের মতো? প্রাপ্তি চমকে উঠল। পেছনে ফিরতে দেখল একটা মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে একটা গেঞ্জি আর প্লাজো, চুলগুলো খোপা করা, চোখে মোটা চশমা। ভ্রু কুচকে জিজ্ঞেস করল, দাঁড়িয়ে আছো কেন? ফার্স্ট ইয়ার নাকি? আসলে গণরুমে ছিটকিনি দেওয়া। তো আমি হলে থাকি না। আসলে যাদের বাসায় থাকি তারা বাসায় নেই। এখন কোথায় যাব বুঝতে পারছি না। এখন যদি আমি ছিটকিনি খুলে ঢুকি, তাহলে যারা এখানে থাকি তারা কি মনে করবে বুঝছি না। আমি আমার বন্ধুকে ফোন করেছিলাম, ও এখনও আসেনি। কয়দিন থাকবে? রবিবার পর্যন্ত। মেয়েটি কিছুক্ষণ তাকিয়ে বলল, আসো আমার সাথে। আমি রুশনা, মেকানিক্যাল 3rd ইয়ার। আমার রুমে বেড ফাঁকা আছে, তোষকও আছে, বালিশও আছে। আপনার রুমে? কেন, সমস্যা? প্রাপ্তি মাথা নাড়ল। রুশনা চেয়ার টেনে বসল, তার বই খাতা খোলা। প্রাপ্তি মৃদু স্বরে বলল, থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। কিছু খেয়েছো? না। মিল টাইম চলছে, আমার প্লেট নিয়ে যাও, খেয়ে আসো। ওখানে ডিশওয়াশার লিকুইড আছে, ধুয়ে ফেলো। আপনি খাবেন না? আমার মিল একটু পর আসবে। বাহির থেকে খাবার আনা যায়? দারোয়ান মামাকে বকশিশ দিলে সব হয়। যাও, আমাকে জ্বালিও না, আমার সামনে পরীক্ষা। প্রাপ্তি মাথা দোলালো। রুশনা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ লিখল, তোমার প্রেমিকার থাকার ব্যবস্থা করে দিয়েছি, এখন আমার গ্রিল আর পরোটা পাঠিয়ে দাও। মোতালেব সাহেবরা ফিরলেন রবিবার সকালে। মম ফোন করে অনুতপ্ত স্বরে বলল, আপু সরি, তুমি কি আমার উপর রাগ করেছ? প্রাপ্তি খুব স্বাভাবিক স্বরে বলল, না তো। তাহলে তুমি আসছো না কেন? আসলে বাবা হুট করেই অসুস্থ হয়ে গেলেন। আমি যে তোমাকে ফোন করে জানাবো সেই সময়টা পাইনি। এখানে নেটওয়ার্কের অবস্থাও খারাপ ছিল। ব্যাপার না মম, মামার যত্ন নাও, রাখছি, আমার ক্লাস আছে বলেই ফোন রেখে দিল। দুদিন সে একটা অচেনা আপুর রুমে থেকেছে। রাইসা শনিবার বিটেলেই চলে এসেছিল। রাইসা আসার পর তার সুবিধাই হয়েছে। রুশনা আপুর কথা শুনতেই সে চুপ কপালে তুলে উঠল। হতভম্বের মতো শোধালো, তোমাকে রুশনা আপুর রুমে থাকতে দিয়েছে? ওই খচ্চর মহিলা, এই ফ্লোরের সবাই ওনাকে জমের মতো ভয় পায়। আমাদের তো ধারণা ওনার পছন্দের খাবার করলা। এত তেতো কথা বলে। আমার সাথে এমন কিছুই করেননি। আমার বিশ্বাস হচ্ছে না। তুমি জানো, ওনার তাকানো দেখলেই আমার হাত পা ঠান্ডা হয়ে যায়।
তোমার হাত পা ঠান্ডা হয় না এমন কেউ আছে? না, নেই। তবে ওনাকে আমার একদম ভালো লাগে না। প্রথম দিন সুপ্তিকে যে বকাটা বকেছিল, কারণ সুপ্তি ভুলে ওই পাশের ওয়াশরুম ইউজ করেছে। উনি একটা খচ্চর। পৃথিবীর সবাই খচ্চর, আমিও খচ্চর। রাইসা মুখ বাঁকালো, বলল, বিশ্বাস হচ্ছে না তো? হচ্ছে আবার হচ্ছে না। উনি আমার সাথে এমন আচরণ তো করেননি, তাই হয়তো। আচ্ছা, তুমি কি তোমার মামার বাসায় ফেরত যাবে? উপায় তো নেই, দেখি কি করা যায়। মামার সামনে পড়লে তো যেতেই হবে। আলাদা কোথাও থাকতে পারলে ভালো হতো, কিন্তু টাকাও নেই। আমি হস্টেলের জন্যই ট্রাই করব। রুশনা আপু বললেন চাইলে আমি ওনার রুমে থাকতে পারি। রাইসা মলিন হাসল। প্রাপ্তি ভালো ছাত্রী, সেমিস্টারে প্রথম হলে সে দ্রুত রুম পাবে, এটা রাইসার অজানা নয়। রাইসা কিছু একটা চিন্তা করল। অয়ন ভাইয়ের ফার্মে কাজ করতে পারলে মন্দ হতো। ক্লাস শেষে লাইব্রেরিতে বহুদিন বাদে দেখা হলো আবরারের সাথে। প্রাপ্তিকে দেখেই বলল, আমি তোমাকে খুঁজছিলাম, তোমার সাথে আমার একটু দরকার ছিল। ক্লাস শেষে লাইব্রেরিতে বহুদিন বাদে দেখা হলো আবরারের সাথে। প্রাপ্তিকে দেখেই বলল, আমি তোমাকে খুঁজছিলাম, তোমার সাথে আমার একটু দরকার ছিল। প্রাপ্তি তখন একটা বই খুঁজছিল। আবরারের কথাই চমকে গেল। কিছুটা অপ্রস্তুত হলো। হড়বড়িয়ে ওই হাত থেকে বইটা পড়ে গেল। আবরার বইটি তুলল, এগিয়ে দিয়ে বলল, ক্যান্টিনে যাবা? খুব জরুরি কথা ছিল, বসে বলতে পারলে ভালো হতো। প্রাপ্তির কিঞ্চিত অস্বস্তি লাগল। ভ্রু কুঁচকে গেল তার। একরাশ অবদ্ধ বিস্ময় নিয়ে চেয়ে রইল। মোটা গ্লাস চোখে থাকায় তার চোখের সন্ধিহান দৃষ্টি নজরে এলো না আবরারের, কিন্তু তার ইতস্তত ভাবটা ঠিক বুঝতে পারল। মেয়েটির উত্তরের আশায় ঘড়ির কাঁটা যখন ছুটতে লাগল, তখন মিষ্টি করে হেসে বলল, ঘাবড়ানোর মতো কিছু বলবো না, সো রিল্যাক্স। প্রাপ্তি বইটা রাখতে রাখতে বলল, কি বিষয়ক? তুমি এত সন্দেহ করো কেন? প্রাপ্তির স্বভাবেই একটা সন্দেহ ভাব আছে। সে তাই অস্বীকার না করেই বলল, সতর্ক থাকতে পছন্দ করি। আবরার হাসল, স্বচ্ছ কপটতাবিহীন হাসি। মিষ্টি করে বলল, চিন্তা করো না, এমন কিছু চাইব না যা তোমার সাধ্যের বাহিরে। ইউ ক্যান ট্রাস্ট মি। প্রাপ্তি কিছুক্ষণ চুপ করে দেখল শুধু আবরারকে, তারপর বলল, বেশ, চলুন। ক্লাস মাত্রই ছুটি হয়েছে। ছাত্রছাত্রীরা ছুটে এসেছে ক্যান্টিনে। টোকেন কিনছে, অর্ডার দিচ্ছে, গমগম করছে ক্যান্টিন। একেবারে কোণার একটা ছোট টেবিলে বসল আবরার এবং প্রাপ্তি। আবরার ব্যাগটা রাখল, হাতের ঘড়ি খুলতে খুলতে জিজ্ঞেস করল, কি খাবে? ভাত? প্রাপ্তি সাথে সাথেই বলল, না, কিছু খাবো না। এই বললে হয়? সিনিয়রদের ভাঙানো জুনিয়রদের জন্মগত অধিকার। কি খাবে বল? প্রাপ্তি একটু বিপাকে পড়ল। আবরারের সাথে তার খুব ঘনিষ্ঠতা নেই। একবার একসাথে কাজ করেছিল এই যা। ফলে ইতস্তত স্বরে বলল, ভাইয়া, কিছু খাবো না। আমি ভাত খেলে তো সমস্যা নেই, আসলে আমার ল্যাব আছে। তুমিও খেলে একটু ফ্রিলি খেতে পারতাম। যদিও আমি তোমার রোলমেট না, তবে তুমি আমার থেকে একটা ট্রিট পাও। প্রাপ্তি হেসে বলল, আমার টাকা মেরে দিয়েছিলেন সে কারণে? টাকাটা আমি মারিনি সত্যি, এখনও ডিপার্টমেন্ট থেকে চেক ইস্যু হয়নি। পেলে ভাই তোমার অ্যাকাউন্টে চলে যাবে। আবরারের অস্থির ব্যগ্র স্বরে প্রাপ্তি হাসল। আবরারকে একটু মাথা চুলকে বলল, আমি কালকেই আবার নক করব। এখন খাবে? ক্যান্টিনের পিচ্চি সহায়ককে ডেকে ভাতের অর্ডার দিল আবরার। হাত মুখ ধুয়ে এসে ঝাড়া গলায় বলল, এবার মূল কথা বলি? হ্যাঁ হ্যাঁ, বলুন। শুনছিলাম তুমি টিউশন খুঁজছ, ঠিক? হ্যাঁ ভাইয়া, কিছু কারণে দরকার ছিল। আমার কাছে একটা ভালো টিউশন আছে, ভালো টাকা পাবে। তুমি চাইলে অ্যাডভান্সও দিতে পারি। তোমার সময় মতো যাবে, কোনো রেস্ট্রিকশন নেই। প্রাপ্তি বিস্মিত স্বরে বলল, কে পড়বে? আমার ছোট বোন অদ্রিতা। ও এখন ক্লাস 9-এ পড়ে। পড়াশোনায় খুব ভালো, কিন্তু এবার ওর রেজাল্ট খুব খারাপ হয়েছে। সে ফেল করেছে। সে খুব ইন্ট্রোভার্ট, সারাদিন ঘরের মধ্যে থাকতে পছন্দ করে। কোনো বন্ধুবান্ধব নেই। মামনি খুব চিন্তিত। মামনির সাথেও কথা বলে না। আমি তো প্রায় ভার্সিটিতেই থাকি। ও আমার বড় ভাইয়ের সাথে যদিও ক্লোজ, কিন্তু সেও বাসায় যায় না। তাই একজন মেয়ে টিচার রাখতে চাচ্ছি, যেন একটু কমিউনিকেশন হয়। আই ক্যান ট্রাস্ট ইউ উইথ হার। প্রাপ্তি কিছুক্ষণ ভেবে বলল, আমি তো বেশি কথা বলি না, আমি কি করে হেল্প করব বুঝছি না। তোমার সাথে অদ্রিতার কিছু স্বভাব মেলে, সো আমার মনে হয় ও তোমার গাইডেন্সে কোনো খারাপ পথে যাবে না। বোঝই তো, এখনকার টিনেজার। মামুনি বুঝে উঠতে পারছেন না। শাসন বা ভালোবাসা দুটোতেই অদ্রিতা ইমোশনলেস থাকছে। অ্যাজ এ টিউটর যদি তোমার সাথে সে একটু ফ্রেন্ডলি হয়। আপনার বড় ভাইকে বলুন, তার সাথে তো ক্লোজ। আবরার হাসল। ততক্ষণে ভাত চলে এসেছে।
সে ভাত মাখতে মাখতে বলল, আমার ভাই আরেক রামগরুরের ছানা, বিগত ৩ মাস সে বাসায় যায় না। তুমি কাল বরং চলো আমাদের বাসায়, একদিন পড়িয়ে দেখো। ভাইয়া, টাকাটা কি অ্যাডভান্স পাওয়া যাবে? আবরার চোখ তুলে পূর্ণ দৃষ্টিতে চাইল প্রাপ্তির দিকে। ঈষৎ কৌতূহলী স্বরে বলল, তোমার কি টাকাটা খুব প্রয়োজন? হ্যাঁ, একটু দরকার। ঠিক আছে, সেই ব্যবস্থাও হবে, তবে অ্যাডভান্স নিলে কিন্তু 1 মাস তোমাকে পড়াতেই হবে। প্রাপ্তি হেসে বলল, সেটা তো অবশ্যই, আমি ফাঁকিবাজ নই। জানি। আবরার হাসল। প্রাপ্তি খাওয়া শুরু করল। মনটা ভালো লাগছে। সে আর মামির বাসায় যাবে না। রুশনা আপুর সিটটাতে এখন কেউ নেই। একটু রিকোয়েস্ট করে যদি আর কিছুদিন থাকা যেত, খুবই সুবিধে হতো। প্রভোস্ট স্যারের সাথেও কথা বলতে হবে। গন রুম অ্যালোকেট করলে সমস্যা একটাই, সমস্যা হলো পড়াশোনা। সামনে সেমিস্টার আসছে, চান্স নিতে চায় না প্রাপ্তি। প্রাপ্তি তার চিন্তায় এতটাই মশগুল যে একজোড়া তীক্ষ্ণ বাদামি চোখ যে তাকে দেখছে, সেদিকে তার খেয়াল নেই। অয়ন কঠিন চোখে তাকিয়ে আছে প্রাপ্তি এবং আবরারের দিকে। তার আঙ্গুলের ফাঁকে সিগারেটটা জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাচ্ছে। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, অথচ সেদিকে তার নজর নেই। সে বসে আছে প্রাপ্তিদের বিপরীত টেবিলে। শিহাব, পলাশ তখন ল্যাব রিপোর্ট ছাপতে ব্যস্ত। নুহাস এবার ল্যাব রিপোর্টের কাজ করে ফেলেছে। সে সুন্দর গা টানা দিয়ে বসে আছে। অয়নের চাহনি তার দৃষ্টিগোচর হতেই পাশ থেকে গেয়ে উঠল, बालम मेरे चीटर हो गए, बाज से तितर हो गए, पड़ोसन की नजरों के अटेंशन सीकर हो गए। অয়ন সাথে সাথে কঠিন নয়নে চাইল তার দিকে। নুহাস সেই চাহনিকে অগ্রাহ্য করে বলল, কি ভাই, জ্বলছে নাকি? আচ্ছা বলতো, তোর কি কোনো ফুটিশ আছে নাকি? মানে পার্টনারের উগ্র রাফ বিহেভিয়ারে কিঙ্কি টাইপের ফিলিংস? না মানে তেলাপোকা যেমনে তোর সাথে বিহেভ করে, তাও তুই ওর দিকে এমন গভীর চোখে তাকায় আস? তুই তো বেটা মজনু ফেল। থাবা খাবি? থাবা খাইলে আমার মুখ বন্ধ হইব? রুশনার থেকে শুনলাম তুই নাকি ওর জন্য থাকার ব্যবস্থা করে দিয়েছিস। মতলব কি রে তোর? ঝেড়ে কাশ তো। যে ছেলে কখনো মেয়েদের হোস্টেলের ধারে কাছে যায়নি, রেপুটেশন নষ্ট হবে বলে, সে কিনা রুশনাকে বারবিকিউ পাঠাচ্ছে কেন? কারণ তার মর্টাল এনিমির থাকার জায়গা নেই। সত্যি করে বলতো, প্রেমে টেমে পড়েছিস নাকি তেলাপোকার? অয়নের ঠোঁট বেঁকে গেল। তাচ্ছিল্য ভরে বলল, হয়তো। তার উত্তর শুনতেই পলাশ এবং শিহাব তড়াক করে চাইল। নুহাসও কপাল কুঁচকে ফেলল। তীক্ষ্ণ গলায় আবার নিশ্চিত হওয়ার জন্য শুধালো, আসলেই? অয়ন দায়সারাভাবে বলল, কি জ্বালা, হ্যাঁ বললেও তোদের বিশ্বাস হয় না, না বললেও তোরা মানবি না। চাস কি বলতো? তোর অস্বাভাবিক আচরণের কারণ জানতে চাচ্ছি। অয়নের বৃষ্টি নরম হল। দুর্বোধ্য হাসি ঠোঁটে লেপটে বলল, জানি না। সে এখনও তাকিয়ে আছে প্রাপ্তির দিকে। প্রাপ্তি হাসছে, মৃদু স্মিত হাসি। প্রাপ্তিকে অয়ন কখনো হাসতে দেখেনি। সবসময় তার দিকে তাকালেই মেয়েটি এক সমুদ্র রাগ আর বিরক্তি নিয়ে তাকায়। অথচ সে কি সুন্দর আবরারের সাথে হাসছে। আবরার হয়তো মানুষটিই ব্যতিক্রম, তার মতো নয়, তাই সবাই তাকে ভালোবাসে। তার মাও তার থেকে আবরারকে বেশি ভালোবাসে। অয়ন উঠে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। মুক্তমঞ্চে রোদ খা খা করছে। সেই রোদে সে পা ঝুলিয়ে বসল। একটা সিগারেট ধরালো। পোড়া ঠোঁটের ফাঁক থেকে ধীরে ধীরে ধোঁয়া ছাড়ল। বিশাল 10 তলা ভবনের সামনে দাঁড়িয়ে আছে প্রাপ্তি। আজ একটা ইস্ত্রি করা জামা পরে এসেছে, চুলগুলো আঁচড়েছে। বিল্ডিংয়ের দারোয়ান তখন মুখ হা করে ঘুমোচ্ছে। প্রাপ্তি তার সামনের টেবিলে হালকা করে হাতের চাপড় দিয়ে বলল, আমি 7 তলায় যাব। ধরফড়িয়ে উঠল দারোয়ান। ঘুমের সময় ব্যাঘাত ঘটায় তার চোখ কুঁচকে গেল। বিরক্ত গলায় শুধালো, কার বাড়িতে যাইবেন? আবরার ভাইদের বাসায়। পুরা নাম কন। একই জ্বালা, আবরার ভাইয়ের পুরো নামটা মনে আসছে না। কি যেন ছিল? প্রাপ্তির মস্তিষ্ক অনেক তীক্ষ্ণ, অথচ আবরারের পুরো নামটা মনে করতে পারছে না। কি যেন ছিল? সে বলল, আমি অদ্রিতার নতুন টিচার। অদ্রিতাকে চিনেন? দারোয়ান তাকে সন্দিহান নয়নে দেখল কিছুক্ষণ। তার চাহনি এমন যেন প্রাপ্তি এখানে চুরি করতে এসেছে। প্রাপ্তি ঘড়ি দেখল। প্রথম দিন দেরি হওয়া মানে ইমপ্রেশনে হানি। যে টিচার দেরি করে তাদের কাছে গার্ডিয়ানরা ছেলে মেয়ে পড়াতে চায় না। এখানে সময়ের দাম অনেক। দারোয়ান ইন্টারকমে ফোন লাগালো। খুব ভাব নিয়ে শুধালো, ম্যাডাম, এক মাইয়া আইছে, অদ্রিতা আপুর টিচার বলে, কি তা করাম? আচ্ছা বলে ফোন রেখে দিল সে। তারপর স্বাভাবিক স্বরে বলল, যান লিফটের 6 বি ইউনিট। প্রাপ্তি দ্রুত পা চালালো।
দারোয়ানকে ধন্যবাদ না দেওয়ায় সে মন খারাপ করল হয়তো, কিন্তু প্রাপ্তির কাছে সময় নেই। আলিশান বসার ঘরে বসে রয়েছে প্রাপ্তি। এত সুন্দর করে বসার ঘর সাজানো সে কখনো দেখেনি। ওয়াল আলমারি ভর্তি বইয়ে, মেঝেতে মোটা দামি লাল কার্পেট, সোফাগুলো লেদারের, ওয়াল টিভি প্রায় 56 ইঞ্চির, উপরে খুব সুন্দর স্যান্ডেলিয়ার, দামি মার্বেল পাথরের দুটো সিঁড়ি দিয়ে বসার ঘরে আসতে হয়। এলাহি ব্যাপার। আবরার ভাই এত বড় লোক জানা ছিল না প্রাপ্তির। তার আচরণ খুবই সাধারণ মানুষের মতো, কোনো অহংকারের ছিটে ফোঁটা নেই, চালচলনও খুবই সাধারণ। কিছুক্ষণের মধ্যেই নাস্তা এলো, বিদেশি ওটস বিস্কিট, 1 গ্লাস বেদানার শরবত আর পানি। কাজের মেয়েটি তার সামনের কাছের টেবিলে সেটা রাখল, বলল, ভাবি আইতেছে, আপনি খান। আবরার ভাইয়ের সিটি আছে, উনি বলে দিয়েছিলেন আজ উনি থাকবেন না। উনি থাকলে ভালো হতো। এর মধ্যে একজন খুব সুন্দর দেখতে মহিলা ধীর পায়ে হেঁটে এলেন। মেহেদি রাঙা লাল চুল, শুভ্র বদন, একটি হালকা কলাপাতা রঙা সুতির মার দেওয়া শাড়ি পরা। এসে বসলেন একটা সোফায়। মহিলার বয়স কত অনুমান করতে পারল না, কারণ চামড়া টান টান। যৌবনে এই নারী যে খুব সুন্দরী ছিলেন সেটা বুঝতে বাকি রইল না। প্রাপ্তি সালাম দিল। মহিলাও মৃদু হেসে সালামের উত্তর দিলেন। তুমি কি আবরারের বান্ধবী? না, আমি ওনার জুনিয়র। ও, তুমি তো কিছু খেলে না? মৃণালিনীর প্রশ্নে প্রাপ্তি সরাসরি বলল, আমার ক্ষুধা নেই। আর একটা কথা আন্টি, আমার সময়টা ফিক্স থাকবে না, আশা করি এতে সমস্যা হবে না। মৃণালিনী আবার হাসলেন। এই নারীর হাসি মিষ্টি, তবে চোখের ভাষা বোঝা যায় না। তিনি বললেন, তুমি অদ্রিতার সাথে অ্যাডজাস্ট করে নিও। প্রাপ্তি অদ্রিতার রুমে নক করল। অদ্রিতা ঘর বন্ধ করেছিল। চিকন মাঝারি গড়ের মেয়ে, উচ্চতায়। এত অন্যমনস্ক হলে চলবে ভালোবাসা? প্রাপ্তি ফ্যালফ্যাল চোখে চেয়ে রইল অয়নের দিকে। অয়নের ঠোঁটে নির্লজ্জ হাসি। বিকেলের বেপরোয়া কমলা রোদে তার শুভ্র মুখটা চকচক করছে। ঠোঁটের উপর ঘামের বিন্দু বিন্দু রেখা, ঘামে জবজবে চুলগুলো লেপ্টে আছে কপালে। ঢোলাঢালা একটা কালো টি শার্ট গায়ে, তার মুখখানা প্রাপ্তির খুব কাছে ঝুঁকে আছে। তন্মধ্যে সম্মিলিত স্বর কানে এলো, অয়ন ভাই, বলটা দিন। অয়ন ঘাড় ঘুরিয়ে চাইল মাঠের ছেলেগুলোর দিকে। তার চোখের নরম দৃষ্টি কেমন ধারালো হয়ে গেল। এগিয়ে গিয়ে এক লাথি মারল বলটাতে। এত ক্ষিপ্র গতিতা বলটা গেল যে ভয়ে দুটো ছেলে সরে দাঁড়ালো। অয়ন তাদের ভয়ার্ত মুখগুলো অগ্রাহ্য করে বলল, খেলার সময় আশপাশটাও দেখতে হয়। প্রাপ্তি নিজের চশমা ঠিক করল। একটু হলেই বলটা লেগে চশমা ভেঙে যাবার সমূহ সম্ভাবনা ছিল। কাছে চশমার কার্ড আর টাকা কিছুই নেই, ফলে অন্ধ হয়ে ঘুরতে হতো। এমনি যে দৃষ্টি, 1 হাত দূরের মানুষ দেখতে গেলেও শুধু কিছু বিক্ষিপ্ত রং দেখতে পায়। প্রাপ্তি হাঁটা ধরলে অয়ন তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বলল, এত বড় অন্যায়, উপকার করেও ছোট একটা থ্যাংক ইউ পাওয়া যায় না? প্রাপ্তি শুনেও না শোনার ভাড় করল, পায়ের গতি বাড়ালো। তার ঝগড়া করার শক্তি নেই, ক্ষুধা লেগেছে। অদ্রিতার বাসার দামি বিস্কিটে পেট ভরে বলি, এখন ক্যান্টিনে যে একটু নুডলস টাইপ কিছু খাওয়া গেলে ভালো হবে। অয়ন প্রাপ্তির পাশেই হাঁটছে। প্রাপ্তি ক্যান্টিনে গেলে সেও তার সাথেই ক্যান্টিনে গেল। প্রাপ্তি যে টেবিলে বসল সেও ঠিক সেই টেবিলেই তার বিপরীতে বসল। প্রাপ্তির এবার কপাল কুঞ্চিত হল। কাটকাট গলায় শোধালো, কি সমস্যা? কই, কিছু না তো। তাহলে থোবড়াটা নিয়ে আমার সামনে বসে আছেন কেন? তুমি কিছু ভুলে যাচ্ছ। কি? থ্যাংক ইউ, আমার পাওনা। প্রাপ্তি চোখ পাকালো। অয়ন গা এলিয়ে দিল চেয়ারে। টি শার্টের গলাটা ঠিক করে বসল। শুভ্র দেহে কালো টি শার্টটা ফুটে রয়েছে। অয়ন সুদর্শন পুরুষ, তাতে দ্বিমত নেই। লম্বা এভারেজ বাঙালির থেকে অনেক বেশি। জিম করে পিটানো শরীর না হলেও মেদহীন শরীর তার, একেবারে লিন বডি। মুখের আদলটাও নায়ক নায়ক, কোনো কিছু আড়ম্বরতা ছাড়াই সকলের নজরে চলে আসে। ক্যান্টিনে সবাই যে তাদের একটু হলেও দেখছে সেটা বোঝার ক্ষমতা প্রাপ্তির আছে। সে দ্রুত এখান থেকে চলে যেতে চায়। এই চোখগুলোর লুকিয়ে থাকা কৌতূহলে তার অস্বস্তি লাগছে। নুডলস এসেছে 2 প্লেট। প্রাপ্তি দেখল নর্মাল দিনের থেকে আজ যেন পরিমাণে অনেক বেশি। তাকে না খেয়ে প্লেটের দিকে তাকিয়ে থাকতে দেখে অয়ন স্বাভাবিক স্বরে বলল, খাচ্ছ না কেন? নুডলসটা আজ বেশি দিয়েছে। অয়ন স্পেশাল যে। প্রাপ্তি ভ্রু কুচকে কঠিন দৃষ্টিতে চাইল অয়নের দিকে। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি কতদিন আমার উপর রাগ ধরে রাখবে? আমি কি আপনার হাঙা করা বর যে আমি আপনার উপর রাগ ধরে রাখব? খেপেছে আমাকে? তোমাকে বিয়ে করে কুমিরের আছে কলিজা বন্ধক দিব নাকি? এত ড্যালুলু ভালো না। হাহ, আপনার মতো মানুষকে বিয়ে করার স্বপ্ন দেখার থেকে পাহাড় থেকে লাফ দেওয়া সহজ।
নিজেকে আয়নায় দেখেছেন? আপনার মুখ দেখলেই রাগে আমার গা জ্বলে। সে তুমি জ্বলো আর ছাই হও তোমার ব্যাপার, কিন্তু তোমাকে নিজের মুখের দর্শন না দিলে যে আমার পোষায় না। হ্যাঁ? প্রাপ্তি মুখ বাঁকালো। অয়ন নুডলস খেতে খেতে বলল, আমাকে সময় কবে দিবে? কিসের সময়? সামনে আমার পরীক্ষা, বলেছিলাম তোমাকে। আমিও বাংলাতেই মানা করেছি। আমিও সেই মানা রিজেক্ট করেছি। প্রাপ্তি একটা হতাশ নিঃশ্বাস ফেলল। নুডলস না খেয়েই উঠে দাঁড়ালো। তার ক্ষুধা মরে গেছে, এখন খেলেই মনে হয় বদহজম হবে। প্রাপ্তি যেতে নিয়ে অয়ন তার চিকন হাতটা ধরে বলল, খেয়ে যাও, আপনার নুডলস আপনি খান। বলেই হাতটা ছাড়িয়ে হন হন করে বেরিয়ে গেল। অয়ন তার যাওয়ার পানে চেয়ে গাঢ় স্বরে বলল, সরি তেলাপোকা, এবার আমাকে ব্রহ্মাস্ত্র চালাতে হবে। রুমে সব আপুলা চলে এসেছেন। রুশনা আপুর দুজন রুমমেটের দুজনই তৃতীয় বর্ষের ছাত্রী। প্রাপ্তি প্রবেশ করতেই এক আপু তার দিকে ধারালো চোখে তাকালো। আপুটির নাম সুমাইয়া। উনি মোবাইল স্ক্রল করছিল। পরনে একটা প্লাইজো আর ঢোলা এক্সেল সাইজের টি শার্ট। প্রাপ্তিকে দেখেই সে উঠে বসল। বিস্মিত স্বরে বলল, তুমি যাওনি? প্রাপ্তি ঠোঁট ভিজিয়ে বলল, আপু, আমাকে কি আর একটা সপ্তাহ থাকার জায়গা দেওয়া যায়? সুমাইয়া কিছু বলতেই যাবে তখন রুশনা চেয়ারে পা তুলে বলল, এক সপ্তাহ, ওকে? জি আপু। এরপর তুমি তোমার বস্তা তুলে নিজের পথ দেখবে। রুশনার কথায় সুমাইয়া ক্ষেপে বলল, তুই পাগল হয়ে গেছিস? সামান্য খাবারের জন্য তুই রিস্ক নিচ্ছিস কেন? রুশনা কড়া চোখে তাকাতেই সুমাইয়া দমে গেল। রুশনা চোখ সরিয়ে প্রাপ্তির দিকে তাকিয়ে বলল, মামুন ভাইকে গুতাও, কাজ হবে। প্রভোস্ট ম্যামের সাথে কথা বলতে হেল্প হবে। প্রাপ্তি মাথা নাড়িয়ে কাপড় বদলাতে চলে গেল। প্রাপ্তি যেতেই সুমাইয়া রুশনাকে চেপে ধরে বলল, তুই পাগল হয়ে গেছিস? এত দরদ আসতেছে কেন? দরদ না ছাই, অয়নের সাথে হুদাই ঝামেলা করার শখ আমার নেই। আর এক সপ্তাহে থুড়ি এই রুমে কেউ উঠছে। অয়ন কি সিরিয়াস তোর মনে হয়? ফার্স্ট ইয়ার থেকে দেখে আসছি ওকে। ও রিলেশনের মেয়াদকাল সর্বোচ্চ 10 দিন। কিছুদিন আগেই তো এক মেয়ের সাথে দেখলাম। ওই মেয়েটা এইটা? হ্যাঁ। সুমাইয়ার চোখ খুলে আসার জোগাড় হলো। রুশনা মাথা দোলাতে দোলাতে বলল, পানি খা, পানি খা। ওই মেয়েটা এইটা, ওই যে শাড়ি পরা? হ্যাঁ রে বইন, হুদাই বলতেছি, নয়তো ভাবসে কি না আমাকে তোল্লাই করছে। এই ফাঁকে অয়নকে কাটারও চোখ পেলাম। তোরা বললে প্রতি রাতে তোদের জন্য বারবিকিউ পাঠিয়ে দিবে ও। পুরাই হেড ওভার হিলস ভাই। আচ্ছা, অয়নের এই প্রেম কাহিনী গ্রুপে পোস্টালে কেমন হয়? আমাদের ব্যাচের এভারগ্রিন ব্যাচেলার প্রেমে মানুষকে বারকিউ খাওয়াচ্ছে, সেটার জন্য ওকে একটা সংবর্ধনা দেওয়াই যায়। করে দেখ, আইডি বাইচে থাকলে কথা হইব। তত সময় প্রাপ্তি চলে এসেছে। সুমাইয়া আর রুশনা চুপ হয়ে গেল। সুমাইয়া নিপুণ চোখে দেখছে প্রাপ্তিকে। মেয়েটার মধ্যে কি এমন আছে যা অয়নকে এমন বিশ্ব ভেড়া বানিয়ে দিয়েছে? হ্যালো, ভালোবাসা। অয়ন এতটাই আসতে বলল যে সাখাওয়াতের কানে গেল না কথাটা, অথচ প্রাপ্তির চোখ মুখ বিতৃষ্ণায় ছেয়ে গেল। এই লোকটির কি কোনো মানত তানত আছে নাকি? অনেকেই মানত করে থাকে, তার পাও অনেক মানত করেন। যেমন তিনি মানত করেছিলেন যদি প্রাপ্তির ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে অ্যাডমিশন হয়ে যায় তাহলে তিনি 15 জন অনাথ ছেলেকে 3 বেলা খাওয়াবেন এবং নতুন জামা দান করবেন। তিনি সেই মানত রক্ষাও করেছিলেন। এই ছেলেটিও কি তেমন কিছু মানত করেছে? হয়তো সে মানত করেছে, আমি প্রাপ্তির অস্থিমজ্জা না জ্বালিয়ে অন্য স্পর্শ করব না। এমন কিছু হলে অবশ্য প্রাপ্তি খুব অবাক হবে না, কারণ একটা মানুষকে সর্বোচ্চ পরিমাণ অপমান করার পরও সে যদি পিছু না ছাড়ে, তবে বুঝে নিতে হবে সে হয় পৈশাচিক আনন্দ পাচ্ছে মানুষটিকে বিরক্ত করে, নয়তো সে বিশ্ব বলদের একজন, আর নয়তো তার কোনো উদ্দেশ্য আছে। অয়ন শিকদার আর যাই হোক বিশ্ব বলদের ক্যাটাগরিতে পড়ে না। তার মানে সে এমন কাজগুলো কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবেই করছে। সাখাওয়াত তার সামনের ছেলেগুলোকে থিসিসের কাজগুলো বুঝিয়ে দিয়ে বলল, যাও তোমরা, আর সামনের উইকে আমার কাজ চাই কিন্তু। ছেলেগুলো চলে গেছে। সে প্রাপ্তির উদ্দেশ্যে বলল, কি যেন বলছিলাম? অয়ন ভাইয়াকে হেল্প করার কথা। হ্যাঁ হ্যাঁ, আমি যেহেতু অয়নেরও অ্যাডভাইজার, আমি চাই না এবারও ফেল করুক। আর তোমার রেজাল্ট খুব ভালো। অয়ন বলছিল ফার্স্ট ইয়ারে তুমি ব্রাইট স্টুডেন্ট, সো আমি চাই তুমি একটু ওকে হেল্প করো। ও যেহেতু ক্লাস করতে পারছে না নিজের ক্লাসের জন্য, আই গেস তুমি ওর বেস্ট হেল্প হবে। বেশি না, প্রতিদিন একটু একটু করে দেখিয়ে দিলে, আর এতে তোমারও ঝালাই হবে। বাট স্যার, আমার শিডিউলের সাথে ওনার মিলবে কি করে? প্রাপ্তি আপত্তি জানাতেই অয়ন বলে উঠল, আই উইল অ্যাডজাস্ট স্যার। প্রাপ্তি চোখ ছোট ছোট করে তাকালো অয়নের দিকে। সাখাওয়াত প্রাপ্তির দিকে তাকিয়ে বলল, হেল্প হিম। একই ডিপার্টমেন্টে হয়ে এটুকু হেল্প করাই যায়।
প্রাপ্তি জোরপূর্বক হেসে বলল, জি স্যার, আমি অ্যাপ্লিকেশনটা নিতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ, নাও। প্রাপ্তি সাখাওয়াতকে সালাম দিয়ে বেরিয়ে গেল। অয়নও তার পেছন পেছন বেরোল। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় অয়ন বলে উঠল, ম্যাডাম, কখন পড়তে আসছি আমি? প্রাপ্তি থামল, দীর্ঘশ্বাস ফেলল। তারপর মেকি ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, তার আগে বলুন আমার টাকা কবে দিচ্ছেন? মানে টিউশনটা ফ্রি নয়, আমি পার আওয়ার চার্জ করব, প্রতি ঘন্টায় 300 টাকা। কি? হ্যাঁ, আপনার যে সিজির হাল তাতে প্রতিদিন আপনার 2 ঘন্টা পড়তে হবে, 2 ঘন্টায় 600 টাকা। আমি মাসে 25 দিন পড়াবো, তাহলে মাসে 15,000। প্রাপ্তির কথা শুনে চোয়াল ঝুলে গেল অয়নের। সে নিষ্পলক তাকিয়ে রইল কিছু সময়। মস্তিষ্ক কাজ করছে না। এই মেয়ের মাথার স্ক্রুগুলো কি খুলে গেছে? না, শুধু খুলেনি, খুলে হারিয়ে গেছে। নয়তো কোথাও নিশ্চয়ই উষ্টা খেয়েছে, নয়তো এমন কথা তো পাগলও বলে না। অয়ন তাচ্ছিল্য ভরা হাসি ঠোঁটে এঁকে বলল, আর ইউ কিডিং মি? তুমি টিউশন ফি চাচ্ছ না, ডিরেক্ট চাঁদাবাজি করছো। ভাই, বিএনপিও এভাবে চাঁদাবাজি করে না। বেশি লাগছে, কিন্তু আমার তো মনে হচ্ছে ঠিক আছে। আফটার অল, আমি আমার মূল্যবান সময় আপনাকে দিতে চলেছি। ওয়েন আই এম গোয়িং টু ওয়েস্ট মাই ভ্যালুয়েবল টাইম অ্যান্ড স্পয়েল মাই মুড, ইট শুড বি ওয়ার্থ ইট। প্রাপ্তির কথাটা শোনামাত্র অয়ন ঠোঁট বাঁকিয়ে হাসল। তার হাসিতে বিদ্রূপ ছিল। সে তার বাঁ হাত চুল টেনে ধরল, মুখখানা ছাদের দিকে ফিরিয়ে হাসল কিছু সময়। তারপর হাসি থামিয়ে শীতল স্বরে বলল, আমি তোমার মতো ম্যাটেরিয়ালিস্টিক মেয়ে জীবনেও দেখিনি। প্রাপ্তি এক সিঁড়ি এগিয়ে এসে অয়নের চোখে চোখ রেখে বলল, আমি তো আপনাকে মাথার দিব্যি দেইনি, আমার পিছু ছেড়ে দিন, দেখা লাগবে না। অয়নের তার জিভ দিয়ে গালের ভেতর ধাক্কা দিল কয়েকবার। প্রাপ্তির বুঝতে বাকি রইল না সে ঠিক জায়গায় কোপ দিয়েছে। এখন অন্তত এই আপদ পেছন ছাড়বে। সে নামতেই যাবে, সেই সময় অয়ন তার পাশ কাটিয়ে তার রাস্তা আগলে ধরল হাত দিয়ে। লম্বাকার শরীরটা পথ আগলে ধরায় ভরকালো প্রাপ্তি। বলল, আমি তোমাকে তোমার মন মতো টিউশন ফি দেব। আজ 5টার সময় দেখা হচ্ছে তাহলে? কি? 5টায় এসডব্লিউসির দোতলায় রেলিংয়ে পা ঝুলিয়ে বসে থাকবে অয়ন। আঙুলের ফাঁকে একটি জ্বলন্ত সিগারেট। দূর থেকে গিটারের সুর আর মিলিত স্বর কানে আসছে। তুমি বললে আজ দুজনে নীল রঙা বৃষ্টিতে ভিজব, রোদেলা দুপুরে একসাথে নতুন সুরে গান গাইব। শেষ বিকেলের ছায়ায় নীল আকাশের বুকে আমি লাল রঙা স্বপ্ন আঁকব। মুক্তমঞ্চে কিছু ছেলে গান গাইছে। দোতলা থেকেও সেই গানের সুর শোনা যাচ্ছে। অয়ন চোখ বুজে আছে। তার সিগারেট জ্বলে শেষ হয়ে গেছে, ফলে রেলিংয়ে ঠেসে ধরল তা। সূর্যের আলো নেতিয়ে যাচ্ছে, এখনও প্রাপ্তি আসেনি। অয়ন একবার ঘড়ির দিকে চাইল, মেয়েটা আসবে তো? আসা উচিত। তখন মেয়েটির সাথে অহেতুক কথা কাটাকাটি করেছিল সে। অথচ অয়নের ইচ্ছে ছিল প্রাপ্তির কাছে ক্ষমা চাইবে। অয়ন ক্ষমা চাওয়ার মানুষ নয়। অকারণে সে ক্ষমা চাইতে পছন্দ করে না। শুধু মুখে সরি বলে দায়সারাভাবে এড়িয়ে যাওয়াও তার পছন্দ নয়। অথচ মন থেকে সে ক্ষমা চাওয়ার পরিকল্পনা করেছিল। বিয়ের দিনের সেই ঘটনাটি প্রাপ্তির বাসায় যে বাজে কোনো পরিস্থিতি তৈরি করতে পারে, সেই চিন্তা ছিল না অয়নের। নীলা কখন তার চর খাওয়ার দৃশ্য দেখেছে সেটাও সে জানে না। গতকাল চাচাতো ভাই ফোন না করলে হয়তো জানাও হতো না। কিন্তু প্রাপ্তি তার ক্ষমা চাওয়ার সুযোগের কাঁথায় আগুন দিয়ে দিল। অবশ্য এটাও ঠিক আছে, যদি টাকা দিয়ে শোধবোঝ হয়, ক্ষতি কি? অয়ন 1000 টাকা কার্ড থেকে তুলে এনেছে। প্রাপ্তিকে আজ 3 ঘন্টা সে নিজের সামনে বসিয়ে রাখবে। দেখা যাক ম্যাডামের ধৈর্য থাকে কিনা। এর মধ্যেই প্রাপ্তি ছুটে এলো, মুখে একটা বাটার বান আর একটা হাতে। এসেই মাজায় হাত দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। হাতের বাটার বানটা অয়নকে এগিয়ে দিল। অয়ন বিমূঢ় ভঙ্গিতে তা ধরল। তারপর প্রাপ্তি কোণা থেকে একটা চেয়ার টেনে বসল। নির্লিপ্তভাবে তার খাওয়া শেষ করে পানি খেল। এরপর নিজের নোট খাতা বের করল। অয়ন এখনও প্রাপ্তির দিকেই তাকিয়ে আছে। ফলে প্রাপ্তি মাথা তুলে বলল, আপনাকে কি আলাদা নেমন্ত্রণপত্র দিতে হবে বসার জন্য? অয়ন বসল তার সামনে। প্রাপ্তি তার নোট আর বইগুলো চেয়ারের অ্যাটাক্সড ডেস্কে রাখল। বিনা ভনিতায় সে পড়ানো শুরু করে দিল। প্রায় 1 ঘন্টা যাবৎ প্রাপ্তি অয়নকে পড়াচ্ছে। অয়ন নির্নিমেষ চোখে তার দিকে তাকিয়ে আছে, স্থির গম্ভীর দৃষ্টি। প্রাপ্তি এর মধ্যে বলল, বুঝেছেন? অয়ন গালে হাত দিয়ে গাঢ় স্বরে বলল, না। এবার প্রাপ্তি থামল। অয়ন তার মুখের দিকেই তাকিয়ে আছে, পলক ফেলছে না। এমন দৃষ্টি তাকে খুব অপ্রস্তুত করল। প্রাপ্তি একটু নড়ে চড়ে উঠল। ভেতরটা কেমন অস্বস্তিতে ভরে উঠল যেন। অনুভূতিটা কেমন সে নিজেও বুঝতে পারছে না। এমন গাঢ় দৃষ্টিতে এ যাবৎকালে কেউ তার দিকে তাকিয়েছে কিনা সন্দেহ। গল্পের বইয়ের নায়কদের বর্ণনায় এমন দৃষ্টির উল্লেখ থাকে সাধারণত। প্রাপ্তি সাথে সাথে বইয়ের পাতা উল্টাতে লাগল। কঠিন গলায় বলল, আমার মুখের দিকে তাকিয়ে থাকলে আর্যভট্ট আপনার পরীক্ষার খাতায় অঙ্ক করে দিয়ে আসবে না। কনসেন্ট্রেট। তুমি এত কটখট্টা মেয়ে কেন? একেবারে টোস্ট বিস্কুট। কোথায় একটা ছেলে তোমার দিকে হাপুস নয়নে তাকিয়ে আছে, লজ্জা তো পেতে পারো। ব্যাপার না, আমার সাথে থাকো কিছুদিন। টোস্ট বিস্কুট কি করে চায়ে ডোবাতে হয় শিখিয়ে দেব।
অয়ন কৌতুক কথাটা বললেও শেষ কথাটাই যেন একটু বেশি জোর দিল। প্রাপ্তির বুকের ভেতরের দলা পাকানো অস্বস্তিগুলো এবার রাগের রূপ নিল। ইচ্ছে করল এক্ষুনি উঠে চলে যেতে। এই ছেলেটার শুধু আস্থিনজ্জা জ্বালানোর গুণই আছে। কিন্তু পর মুহূর্তে বিড়বিড় করে জপতে লাগল, টাকা 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 টাকা। অয়ন যেন তার জপতে থাকা শব্দগুলো শুনল, সাথে সাথে হেসে উঠল উচ্চস্বরে। দোতলার নীরবতা ভেঙে চুরমার হলো। অয়ন গালে হাত দিয়ে গাঢ় স্বরে বলল, তুমি সত্যি একটা চিজ ভালোবাসা। তুমি সত্যি একটা চিজ ভালোবাসা। প্রাপ্তি থমকালো। নীরব SWC এর দোতলায় অয়নের খসখসে গলার কথাটা কেমন বিচিত্র ঠেকল যেন। সে কিছু সময় স্থির চেয়ে রইল অয়নের দিকে। অয়নের গাঢ় গলায় বলা ভালোবাসা শব্দটি বরাবরই কেমন তার বুকে এসে বিঁধে। আবেগবিহীন একটা শব্দটি শুনতে ভালো না। প্রাপ্তির সারা শরীর জুড়ে এই অব্যক্ত অস্বস্তি কাজ করে। আহ্লাদ আসে না, উচ্ছ্বাস আসে না, শুধু অস্বস্তি লাগে। প্রাপ্তি দৃষ্টি সরিয়ে বইয়ের দিকে তাকালো। গম্ভীর স্বরে বলল, কতবার বলেছি আমাকে ভালোবাসা বলে ডাকবেন না? কেন, তোমার ভালো লাগে না? প্রাপ্তি কিছুটা সময় চুপ করে থেকে বলল, আমি আপনার হাজারটা মেয়ে বন্ধুর মতো নই। আমি আপনার শত্রু, মর্টাল অ্যানিমি। সো ভালোবাসা শব্দটা শুনলে গা ঘিন ঘিন করে ওঠে। অয়ন আবার সশব্দে হাসল। তার হাসির শব্দটা নীরবতায় মুক্ত দানার মতো ছড়িয়ে গেল যেন। অয়ন হাসি না থামিয়ে বলল, মর্টাল এনিমি কিন্তু হৃদয়ের সব থেকে কাছে হায় ভালোবাসা। কে বলেছে আপনাকে? কাউকে ঘৃণা করাটা খুব কঠিন ভালোবাসা, ভালোবাসার থেকেও কঠিন কাজ। যখন তুমি কাউকে মন থেকে ঘৃণা করবে, তুমি চাও বা না চাও, তোমার মস্তিষ্ক বা মনে সেই নিজের একটা জায়গা ঠিক করে নিবে। তুমি তার কথা চিন্তা করবেই। মিথ্যে কথা। বাজি ধরবে? কিসের বাজি? এই যে তুমি আমাকে ততটাও ঘৃণা করো না যতটা তুমি প্রকাশ করো। আর যদি তুমি আমাকে ততটাই ঘৃণা করে থাকো, তাহলে তুমি আমাকেই নিয়েই সবথেকে বেশি চিন্তা করো। তোমার চেতন অবচেতন মনে আমার বাস। প্রাপ্তি প্রতিবাদ করে উঠল, আমি মোটেই আপনাকে নিয়ে ভাবি না। আপনি যখন আমার সামনে ঘুরঘুর করেন তখন কেবল আমি আপনাকে নিয়ে ভাবি। তাহলে তুমি আমাকে ততটাও ঘৃণা করো না? আমি আপনাকে সব থেকে বেশি ঘৃণা করি। তাহলে আমাকে নিয়ে সব থেকে বেশি ভাবো। তোমার হৃদয়ে আমার একটা আলাদা জায়গা আছে। হোয়াট ননসেন্স! অয়ন গালে হাত দিয়ে একটু এগিয়ে এলো। প্রাপ্তির চোখে চোখ রেখে বলল, তুমি তো লজিক্যাল মেয়ে, ট্রাই করে দেখো। আপনি হেরে যাবেন। হেরে গেলে তুমি আমাকে দিয়ে যে কোনো একটি কাজ করাতে পারো। আমি মাথা নতয়ে তোমার কমান্ড মেনে নিব। তবে আমি যদি জিতে যাই, তবে আজীবন আমার মুখে ভালোবাসা ডাকটাই শুনতে হবে। বেশ, আগামী 2 দিন আপনি আমার সামনেও আসবেন না। আসলাম না? প্রাপ্তি দাম্ভিক স্বরে বলল। হারার জন্য প্রস্তুত হয়ে যান অয়ন শিকদার। অয়নের ঠোঁট বিস্তৃত হলো। মোলায়েম দৃষ্টিতে তাকিয়ে রইল প্রাপ্তির দিকে। মাথাটা একটু হেলে বলল, আমি তোমার কাছে হারতে সদা প্রস্তুত। এসব ক্লিশে লাইন নিজে বানান নাকি কোথা থেকে ছেপে দেন? অরিজিনাল আমার বানানো। একটু থামল অয়ন, অতঃপর বলল, কোথাও পড়েছিলাম, ভালো লেগেছে। জানতাম আপনি একটা কপিবাজ। ছি ছি ছি, ভালোবাসা এভাবে বলতে নেই। আবার বলেই চোখ পাকালো প্রাপ্তি। অয়ন নতি স্বীকার করে বলল, সরি সরি, বেট না জেতা অবধি তুমি তেলাপোকা। আর আপনি হাতি। হাতি? আমি কোন অ্যাঙ্গেলে মোটা? এই দেখো, একেবারে লিন বডি। বলেই শার্ট তুলল অয়ন। প্রাপ্তির সাথে সাথে 2 হাতে তার শার্ট নামিয়ে ঝাঁঝালো স্বরে বলল, কি করছেন? শো অফ করছি আমার লিন সেক্সি বডির। প্রাপ্তি ঠোঁট বাঁকালো সাথে সাথে, বিরক্তি টেনে বলল, লজ্জা লাগে না এমন অশ্লীলতা করতে? তোমার সামনে লজ্জাগুলো ফানুসের মতো উড়ে যায়। কেন, আমি স্বর্গের বড়ই পাতা? অয়ন একটু থামল। মুখভাবের সাথে তার চোখের দৃষ্টি বদলে গেল। স্থির হয়ে গেল চোখের মণি। স্নায়ুকোষগুলো এক দফা অনুসন্ধানে নামল বোধহয়, কিন্তু ফলাফল একেবারে শূন্য। আজকাল মনটা বড্ড এলোমেলো হয়ে আছে। এক মুঠো শান্তি মিলছে না কোথাও। শুধু সবকিছুতেই এক বিশ্রী বিতৃষ্ণা। আগে যে অয়ন রাতরাতভর কোনো না কোনো নারীর সাথে কথা বলতো, এখন সেই অয়নের সেসবের আমোদ বিরক্তিতে পরিণত হয়েছে। সেই দিশেহারা পথিকের মতো এক আঞ্জলা জল চায়, যা তার তৃষ্ণা মিটাবে। হয়তো প্রাপ্তি সেই তৃষ্ণা নিবারণের একটা উছিলা মাত্র। তবুও ধোঁয়াশা লাগে, তাই চিন্তা করতে ইচ্ছে হয় না। একটা সময় অনমনেই গাঢ় স্বরে বলল, তুমি কি আমি নিজেই জানি না। প্রাপ্তি শুনতে পেল না তার কথাটা, ফলে আবার শুধালো, কি? কিছু না। পড়বেন এখন? 8টা বাজলে কিন্তু আমি দৌড় দিব। আমি তোমাকে হলে ঢোকার ব্যবস্থা করে দিলে হবে? আপনি কি পুতিন নাকি যে সবখানে আপনার কথা চলবে? আমি কি সেটা তোমার না জানলেও হবে? আমার ইচ্ছেও নেই। বলেই মুখ ভেঙালো প্রাপ্তি। অয়ন ঠোঁটের ওপর বাম হাতটা চেপে তার দিকে অপলক তাকিয়ে রইল। এই ছেঁড়াবেড়া মেয়েটাকে এখন আর বেমানান লাগে না। হয়তো চোখে এখন সয়ে গেছে। নিজের অফিস গৃহে বহুদিন বাদে পা দিল অয়ন।
প্রাপ্তিকে হলের গেটে ছেড়েই এমুখো হয়েছে সে। এটাকে ঠিক অফিস গৃহ বলা যায় না, একটা দুরুমের ছোট্ট ঘর। দুরুম ছিল না, ছিল এক রুম, বাথরুম আর একটা পা দেওয়ার মতো ছোট বারান্দা। সেই এক রুমকে কার্ডবোর্ড দিয়ে দুভাগ করা, একটা ছোট অংশ অয়নের নিজের আর বাকিটা একটা অফিস বানানো হয়েছে। কোনো মতে 6-7টা টেবিল আর চেয়ার ঠোসা, অথচ এখন কাজ করার মানুষ 15 জন। একটা বড় জায়গা নেওয়া প্রয়োজন, কিন্তু অয়নের হেয়ালির জন্য নেওয়া হচ্ছে না। বন্ধুরা এই ফার্মের ব্যাপারে সিরিয়াস, কিন্তু অয়ন সাহস পায় না। অয়ন নতুন একটা ঘর নিয়েছে অফিস গৃহেরই পাশে, কিন্তু এখানে থাকা হয় না, বেশিরভাগ নুহাসের রুমেই থাকা হয়। বাসায় যেতে ইচ্ছে করে না, মায়ের শরীরটা ভালো নেই, আবরার বারবার ফোন দিচ্ছে, কিন্তু ওই বাসায় গেলেই দম বন্ধ হয়ে যায়। মাকে যে অয়ন কম ভালোবাসে এমনটা নয়, কিন্তু নিজেকেও ভালোবাসে অয়ন। একমাত্র আরিফুল শিকদার কিংবা ওই বাড়ি থেকে কোনো সাপোর্ট চায় না বলেই সে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। যে সময় মানুষ নতুন ভার্সিটির রঙে নিজেকে ডুবিয়ে রাখে, অয়ন সেই সময় নিজের খরচ চালানোর জন্য অনলাইনের আউটসোর্সিংয়ের কাজে নিজেকে ডুবিয়ে রেখেছিল। অয়নের মনে পড়ে প্রথম প্রথম যখন নিজে নিজে কাজ খুঁজত, তখন প্রায়ই ঠকদের পাল্লায় পড়ত। তারপর এক বড় ভাই তাকে কাজ দেওয়া শুরু করলো। এখন নিজেই মানুষকে কাজ দেয়। সেই সময়ের অয়ন আর এই সময়ের অয়নের মধ্যেকার পার্থক্যটুকু তার 3 বন্ধুই জানে। ভাগ্যিস এই 3 জন ছিল। অফিস গৃহের লাইট জ্বলছে, রুম খোলা। অয়ন ঢুকতেই নুহাস তার দিকে চেয়ে বলল, সূর্য কি দক্ষিণে উঠল? এখানে কি মনে করে গুরুদেব? অয়ন শার্টের কলারটা পেছনে টেনে বলল, আমার অফিসে আমি আসবো না? নুহাস তখন ল্যাপটপে কাজ করছিল, কারোর ইনস্টাগ্রামের ফলোয়ার্স বাড়ানোর কাজ। ল্যাপটপটার মনিটর একটু নামিয়ে বলল, আমি তো ভাবলাম তুই সন্ন্যাস হয়েছিস প্রেমে পড়ে। আজকে মাথার ওষুধ খাসনি তাই না? না রে, আমাকে তো কেউ হাতে ধরে শাসন করার নেই, কেউ বাটার বান খাওয়ায় না, কেউ হাতে ধরে ম্যাথ করায় না। দুঃখী জীবন। অয়ন বাঁকা হাসল, ল্যাপটপ খুলে বসল। পলাশ টিটকারি স্বরে বলল, বাবা কাজ করছিস যে? কি করব বল, একজনকে প্রতিদিন 600 টাকা কিস্তি দিতে হবে। কিস্তি? লোন টোন করলি? অমনি। নুহাস ফাঁক তালে বলল, হ্যাঁ হ্যাঁ, আমাদের বেলাতেই তোমার নখরামি। কতদিন ধরে বলছি একটা বড় ঘর ভাড়া করি, তা শুনছিস না, বাহানা দিচ্ছিস টাকার। এই ছোট্ট একটা রুমে পাঁচা আটানোর জায়গা হচ্ছে না আমাদের, আর মহাশয় কিনা মানুষকে কিস্তি দিয়ে বারবিকিউ খাওয়াচ্ছে। শালা লজ্জা কর, লজ্জা কর। আমি তো বরাবরই লজ্জাহীন প্রাণী, কি করব বল? অয়নের কথায় পলাশ আর শিহাব হেসে গড়াগড়ি খেল। ফলে আরও রেগে গিয়ে নুহাস কিছুক্ষণ বাংলা ভাষায় খিস্তি দিল, আর অয়ন একেবারেই গা না করে কানে হেডফোন লাগিয়ে বসে পড়ল কাজ করতে। 3rd ইয়ারের ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে রাইসা। অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে, উদ্দেশ্য অয়নের সাথে কথা বলার, কিন্তু ক্লাসের ভেতর যাওয়ার সাহস নেই। তন্মধ্যে আবরার বের হলো ক্লাস থেকে। রাইসার সাথে সাথে সালাম দিয়ে বসল, ভাইয়া আসসালামু আলাইকুম। এত জোরে সালাম দিল যে আবরার ভরকে গেল। সে কিছু সময় ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল রাইসার কাছে। রাইসার এমন কাজে করিডোরের সবাই হেসে উঠল, ফলে রাইসার মুখখানা লজ্জায় লাল হয়ে গেল। আবরার বিষয়টা খেয়াল করল, ফলে স্বাভাবিকভাবেই সালামের উত্তর দিয়ে বলল, কেমন আছো? জি ভালো। আমার কাছে কোনো দরকার ছিল? না, আসলে অয়ন ভাইয়ার কাছে এসেছিলাম। ও, অয়ন তো ক্লাসে আসেনি। রাইসা মিয়ে যাওয়া স্বরে বলল, ও, খুব দরকারি কিছু? না, তেমন কিছু না। অয়ন মনে হয় ক্যান্টিনে নয়তো সেন্ট্রাল ফিল্ডে, ওখানে খুঁজলেই পাবে। রাইসা মৃদু হেসে বলল, থ্যাংক ইউ ভাইয়া, বলে চলে যেতে নিলে আবরার তাকে ডাকল, শোলো। জি? এভাবে মিলিটারি সালাম কাউকে দেওয়ার প্রয়োজন নেই, আমাকে তো একেবারেই নয়। আমরা সিনিয়র হলেও ভিন্ন গ্রহের কোনো দেবমানব নই, কথাটা যেন মনে থাকে, বলে মিষ্টি করে হাসল আবরার। রাইসা ফ্যাল ফ্যাল করে তার হাসি মুখের দিকে তাকিয়ে রইল, চোখ সরাতে পারল না। প্রাপ্তির ডাকে রাইসার সংবিত ফিরল। প্রাপ্তি অপেক্ষা করছে তার জন্য। সে রিডিং রুমে যাবে, মাঝে 2টো ক্লাসের গ্যাপ। ডিফেন্স চলছে বিধায় ক্লাস হবে না, এই সময়টা নষ্ট করবে না প্রাপ্তি। সে রিডিং রুমে পড়তে যাবে। রাইসাকে 3য় বর্ষের ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেই সে ডাকল তাকে। রাইসা এগিয়ে আসতেই সে শুধালো, ওখানে দাঁড়িয়েছিলে কেন? কখন ধরে ডাকছিলাম, সাড়াই দিচ্ছ না, সিনিয়ররা ডেকেছিল? রাইসা একটু থেমে বলল, না। তাহলে? রাইসা প্রশ্নটা এড়িয়ে বলল, এমনি, কোনো বিশেষ কারণ নেই। প্রাপ্তির দৃষ্টি সূচালো হলো, সন্দেহান স্বরে শুধালো, কিছু লুকাচ্ছ নাকি? রাইসা একেবারেই থতমত খেয়ে গেল যেন। সে যে অয়নকে খুঁজতে ওই ক্লাসের সামনে গিয়েছিল সেটা সে প্রাপ্তিকে বলতে চায় না। প্রাপ্তি অয়নকে পছন্দ করে না। যদি জানতে পারে রাইসা অয়নের ফার্মে কাজ করতে চায়, তাহলে তার প্রতিক্রিয়া কেমন হবে সেটা এখনও বুঝতে পারছে না রাইসা। হতেই পারে সে চটে গেল। প্রাপ্তি ছাড়া রাইসার তেমন কোনো বান্ধবী নেই। সে চায় না একটা অহেতুক বিষয়ে তাদের মধ্যে কোনো ফাটল ধরুক।
ফলে প্রাপ্তির প্রশ্নে তার মুখখানা ছাই বর্ণ হয়ে গেল। একটু কঠিন স্বরেই বলল, থার্ড ইয়ারের ক্লাসের সামনে দাঁড়ানো কি অন্যায় নাকি? রাইসার এমন প্রশ্নে প্রাপ্তি একটু ভ্যাবাচাকা খেল। রাইসা কি তার কথাটার অন্য মানে দাঁড় করিয়েছে? সে মাথা নাড়িয়ে বলল, আমি সে কারণে জিজ্ঞেস করিনি, ভাবলাম তোমাকে কোনো ফরমাইশ খাটানোর জন্য সিনিয়ররা ডাকলো কিনা। তুমি তো না বলতে পারো না, দেখা যাবে তোমার ঘাড়ের উপর কাজ দিয়ে বলল প্লিজ করে দাও। ও না না, এমন কিছু না। তাহলে চলো রিডিং রুমে। না না, আমি রিডিং রুমে যাব না, আমার খিদে পেয়েছে, একটু ক্যান্টিনের দিকে যাব। প্রাপ্তি একটু ভেবে বলল, খাওয়া দরকার, কিন্তু ক্যান্টিন থেকে আবার রিডিং রুমে আসতে অনেকটা সময় নষ্ট হবে। তুমি বরং আসার সময় আমার জন্য একটা বাটার বান নিয়ে এসো। রাইসা মাথা নাড়ালো, তারপর হন হন করে হেঁটে চলে গেল। রিডিং রুমের শেষ টেবিলটাকে বসেছে প্রাপ্তি। মোটা বই খুলল। 12টার সময় একটা সিটি আছে ডিসক্রিট ম্যাথের ওপর। খাতাটা খুলতেই গত পরশুর ঘটনা মনে পড়ে গেল প্রাপ্তির। অয়নের সাথে আজ 2 দিন দেখা হয় না তার। অয়ন বলেছিল সে আগামী 2 দিন তার সামনে আসবে না। এই 2 দিন প্রাপ্তি একেবারেই তাকে নিয়ে ভাববে না, কিন্তু ঘটনাটা সম্পূর্ণ বিপরীত। সে অয়নকে নিয়ে ভাবছে, না চাইতেও ভাবছে। যতবার মস্তিষ্কের প্রোগ্রাম থেকে লোকটিকে সে শিফট ডিলিট করতে চাইছে, ততই সে আবার উপস্থিত হচ্ছে। অনেকটা fun.exe ম্যালওয়্যার ভাইরাসের মতো। মোটেই তাকে ডিলিট করা যাচ্ছে না, আপনা আপনি নিজেকে রিস্টোর করছে। এই তো গতকালকের কথা, কে যেন বাথরুমে তেলাপোকা দেখে চেঁচিয়ে উঠল, তেলাপোকা তেলাপোকা। অমনি মস্তিষ্কে অয়নের প্রতিচ্ছবি ভেসে উঠল। শুধু তাই নয়, সকালে বারবার সে আশপাশ তাকাচ্ছিল, ভাবছিল এই বুঝি কোথা থেকে টপকে পড়বে। লোকটি না চাইতেও এতবার অনাকাঙ্ক্ষিতভাবে হাজির হয়েছে যে এখন তার মুখদর্শনটা অভ্যেসে পরিণত হয়েছে। শুধু তাই নয়, মস্তিষ্কেও তার ভারী স্বরের ভালোবাসা নামটা ছেপে আছে। প্রাপ্তি কিছুতেই এই অস্বাভাবিক মনস্থিতিটাকে ব্যাখ্যা করতে পারছে না, কিছুতেই কোনো যুক্তিতে ফেলতে পারছে না। পরমুহূর্তেই সে নিজেকে সান্ত্বনা দিল এই ভেবে যে অয়ন তার হৃদয়ের সবথেকে ঘৃণ্য মানব। সে কারণেই বারবার তার কথা স্মরণ হচ্ছে। সেই যুক্তিটাও একটু পর ফিকে হয়ে গেল। যাকে ঘৃণা করা হয় তার কথা স্মরণ হলে অন্তরে একটা তিতকুটে ভাব জন্মাবে, কিন্তু অয়নের কথা স্মরণ হলে তার বিরক্তি আসে, কিন্তু তেতো ভাবটা আসে না। তাহলে কি অয়নকে ঘৃণা করে না? অয়ন শুধু তার অপছন্দের তালিকার একটা মানুষ? এই যুক্তিও টিকল না, কারণ যদি অপছন্দই হবে তবে কেন অয়নকে দেখলে তার সারা শরীর জ্বলে ওঠে? প্রাপ্তি ছেলেবেলা থেকেই রোবট মানব। তার অনুভূতিগুলোর অহেতুক প্রকাশ সে পছন্দ করে না। রাগ, দুঃখ, বেদনা কিংবা আনন্দ সবকিছুই তার নিকট আপেক্ষিক। শুধুমাত্র এই অয়ন নামক হাড়গিলে ছেলেটার কাছেই তার বিরক্তি, রাগ, বিতৃষ্ণা এগুলো প্রকটভাবে প্রকাশ পায়। না চাইতেও সে নিজেকে আটকে রাখতে পারে না। সে চিৎকার করে, সে কটাক্ষ করে, এমনকি অয়নকে মারতেও সে দ্বিধাবোধ করে না। আবার শিলা আবার হলুদের রাতে যখন অয়ন ভয়ে পাংশুবর্ণ ধারণ করেছিল, তখন সে তাকে সামলেছিল। প্রাপ্তি মোটেই জনদরদি মানব নয়। উদাহরণস্বরূপ নিজের ফুপাতো বোন নীলু আপাকেই ধরা যাক। এই মহিলার কার্যকলাপ প্রাপ্তির কাছে অসহনীয় ঠকে, অথচ সে নীলু আপাকে অত্যন্ত অপছন্দ করে। এই অত্যন্ত অপছন্দের মানুষটির প্রতি তার কখনো সহানুভূতি জাগার কোনো কারণ নেই। আবার সে কখনো তাকে ধুমাধুম পেটাবেও না। যদিও পেটালে একটু শান্তি লাগতো, তবুও সে পেটাবে না। অপরদিকে অয়নের ক্ষেত্রে তার অনুভূতিগুলো মোটেই সংযত থাকে না। সে নিজেকে প্রকটভাবে প্রকাশ করে। নিজেকে যে নন চ্যালেন্ট উপাধিটা সে দিয়েছিল সেটা একেবারেই ধোঁয়ায় মিলিয়ে যায়। এ কারণেই সে অয়নকে ঘৃণার তালিকায় রেখেছিল। অয়নকে ঘৃণার কারণ সে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অথচ পৃথিবীতে মা এবং নিজের 2 বোন ছাড়া সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। তাহলে অয়নের ক্ষেত্রে অনুভূতিগুলো ব্যতিক্রম কেন? এসব যুক্তিতর্কে দেখা গেল এই 2টো দিন তার মস্তিষ্কে জুড়ে শুধু অয়নেরই বিস্তার ছিল। প্রাপ্তি একটু শান্তিমতো পড়তেও পারেনি, নিজের মাথা টেবিলে ঠুকেছে তবুও পারেনি। এর মধ্যে শান্ত রিডিং রুমের নীরবতা চিরে ফোন বেজে উঠল। মিরাজ ভাই ফোন করেছেন। প্রাপ্তি সাথে সাথে ফোনটা রিসিভ করল। সাথে সাথেই অপর পাশ থেকে অনুতপ্ত স্বর কানে এলো, অবশেষে ফোনটা ধরলে? প্রাপ্তি একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে স্বাভাবিক স্বরে শুধালো, কেমন আছেন মিরাজ ভাই? কেমন আছি সেই কথাগুলো তোলা থাক, আগে বল বাসায় আসছো না কেন? হোস্টেলে সিট পেয়ে পেয়েছি তাই। কিন্তু কথা তো এমন ছিল না। মিরাজের কণ্ঠে রাগের ছাপ অনুভব করল প্রাপ্তি। এই রাগটা নিতান্ত অনর্থক। মিরাজ অনর্থক রাগ দেখাচ্ছেন, বরং প্রাপ্তির রাগ হওয়া উচিত। প্রাপ্তি তাদের বাসায় আশ্রিতা বটেই, কিন্তু সেদিনের ঘটনাটা যে দ্বিতীয়বার হবে না তার কোনো নিশ্চয়তা নেই। প্রাপ্তির এই বিষয়ে কথা বলতে ইচ্ছে করছে না, তাই নির্লিপ্ত গলায় বলল, কথা ছিল না, কিন্তু আমার মনে হয়েছে এটাই ভালো। আত্মীয়তা নষ্ট হওয়ার থেকে দূরত্ব থাকা ভালো। মামি আমাকে পছন্দ করেন না, বিষয়টা আপনার জানা। আমিও মামিকে পছন্দ করি না, সুতরাং ওই বাসায় থাকাটা আমার পক্ষে সম্ভব নয়।
একবার চোর উপাধি পেয়েছি, দ্বিতীয়বার পেতে চাই না। উনি আপনার আর আমার সম্পর্কটাকেও একটু অন্য চোখে দেখেন। আগামীতে এটা নিয়েও যে কোনো কথা শুনব না তার কোনো নিশ্চয়তা নেই। সুতরাং আমার মনে হয় আমার হোস্টেলে থাকাটা বেস্ট ডিসিশন। আর হোস্টেল ফি আর খাওয়ার খরচ ওইটার একটা ব্যবস্থা করেছি, আশা করছি সমস্যা হবে না। আর সমস্যা হলে মামা আর আপনি তো আছেনই। মিরাজ আর কথা বাড়ানোর সুযোগ পেল না। সে জানে প্রাপ্তি জেদি মেয়ে। একবার সে সিদ্ধান্ত নিয়েছে মানে সেটা থেকে তাকে নড়ানো অত্যন্ত কঠিন ব্যাপার। মিরাজ দীর্ঘশ্বাস ফেলল, হতাশ স্বরে বলল, যোগাযোগটা রেখো। আচ্ছা, রাখব। এখন ফোনটা রাখি? আচ্ছা, রাখো। প্রাপ্তি ফোন কেটে দিল। মিরাজ ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ বলেই তার থেকে সাহায্য নিতে হবে এই নীতিতে প্রাপ্তি বিশ্বাসী নয়। যা করছে সে ভেবেই করছে, অন্তত ভবিষ্যতে তার মা আর মামার মধ্যে সম্পর্কটা ভালো থাকবে। পরীক্ষাটা ভালো হয়নি প্রাপ্তির, অঙ্কগুলো মেলেনি, তাকে খুবই অস্থির এবং বিরক্ত দেখালো। রাইসা প্রাপ্তিকে সান্ত্বনা দিয়ে বলল, ভয় মাঝে মাঝে বাদ দাও না, চলো ক্যান্টিনে যাই। আমার ভালো লাগছে না। আজকের ওয়েদারটা কি সুন্দর দেখেছ? দেখো আকাশটা কেমন গুমোট হয়ে আছে। চলো, ক্যান্টিনে আজ খিচুড়ি পাওয়া যাচ্ছে। প্রাপ্তি মুখ গোমরা করেই রইল। একাডেমিকের প্রকাণ্ড ছাদের নিচে তারা দাঁড়িয়ে আছে। এখনই ঝুমঝুম করে বৃষ্টি নামবে। প্রাপ্তির কাছে ছাতা নেই, তাই সে ছাউনিতেই দাঁড়িয়ে রইল। এর মধ্যেই পাশে নুহাস এবং পলাশ দাঁড়ালো। রাইসাকে দেখেই তারা বলল, হ্যালো। রাইসা জড়সড় হয়ে গেল, মৃদু স্বরে বলল, হ্যালো ভাইয়া। পরমুহূর্তেই নুহাস বলল, হ্যালো, তেলাপোকা। প্রাপ্তি কঠিন চোখে তাকাতেই নুহাসের গলা শুকিয়ে গেল। সে পলাশের হাত ধরে বলল, এমনে তাকাচ্ছে কেন? আমি কি ভুল কিছু করলাম নাকি? বুঝতেছি না। তোর কি মনে হয় তেলাপোকার সাথে কথা বলা নিরাপদ? মনে হচ্ছে না। পরের তল্লাটে আগুন ধরেছে, চোখ দিয়ে বের করছে। এর থেকে কেটে পড়া ভালো। নুহাস পলাশের একমত হলো। ফলে তারা দুজন কেটে পড়তেই যাবে, তখন প্রাপ্তি শুধালো, আপনাদের পালের গোদা কোথায়? নুহাস দুকদম পেছিয়ে ভীতু স্বরে শুধালো, পালের গোদাকে? ওই যে আপনার গুরু, যার চামচামি করেন। অয়ন? হ্যাঁ, অয়ন ভাইয়া। নুহাস শঙ্কিত স্বরে শুধালো, ওকে দিয়ে কি হবে? সেই কৈফিয়ত আপনাকে দেব কেন? না না, আমি কে? আমি হলাম ক্ষুদ্র সাধারণ মানুষ। আমার মতো নস্যে মানুষকে কেন তুমি কৈফিয়ত দেবে? আসলে অয়নকে তুমি খুঁজছ, ব্যাপারটা হজম হলো না কিনা। প্রাপ্তি কিছুক্ষণ তাকিয়ে বলল, থাক, লাগবে না তার খোঁজ, বাদ দেন। এর মধ্যেই ঝমঝম করে বৃষ্টি নামল। ধরনীর সব জীর্ণতা ধুয়ে প্রগাঢ় শীতলতা ছড়িয়ে দিল। প্রাপ্তি শঙ্কিত নয়নে বৃষ্টির দিকে তাকিয়েই ছিল, অমনি কোথা থেকে একটা ছাতি তার মাথা ঢেকে দিল। অবাক নয়নে মুখ তুলতেই দেখল অয়নের হাসি মাখা মুখ। নির্লজ্জ স্বরে শুধালো, মিসমি? প্রাপ্তি কিছু সময় তার দিকে তাকিয়ে রইল, তারপর বিব্রত স্বরে বলল, খেয়ে কাজের অভাব নাকি? প্রাপ্তির কথাটা শুনতেই অয়নের হাসি বর্ধিত হল। স্বর খাঁদে নিয়ে বলল, মিথ্যে বললে তোমার গলা কাঁপে তেলাপোকা। স্বীকার করেই ফেলো, তুমি আমাকে নিয়ে ভাবছিলে। তুমি বেট হেরে গেছ। বললেই হলো? তার মানে আমার কথা একেবারেই তুমি চিন্তা করনি? না, কণ্ঠ দৃঢ় করে বলল প্রাপ্তি। অয়নের হাসি মিলিয়ে যায়নি, বরং ফিচেলে গলায় বলল, তার মানে তুমি আমাকে ঘৃণা করো না। বেট আমি জিতে গেছি। এটা চিটিং। চিটিং হলে চিটিং। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আমাদের মধ্যে কোনটা চলছে সেটা না হয় তুমি ডিসাইড করে নিও। এখন বলো, আমার পুরস্কার কখন দেবে? প্রাপ্তির ইচ্ছে হলো নিজের মাথায় নিজেই দুটো টাক দিতে। সে কি করে এই ম্যানিপুলেটরের ফাঁদে পা দিল? এই লোকটা একটা অসহ্য লোকে, এ কথাটা কি করে ভুলে গেল? প্রাপ্তির দাঁতে দাঁত পিষে বলল, কি চাই আপনার? বেশি কিছু না, শুধু আমার সাথে এখন বৃষ্টি বিলাস করতে হবে। ভালোবাসা।